আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 41 নাম্বার ক্লাস। আমরা কিন্তু এখন সেকশন 7-এ আছি। তো এই পর্যায়ে আমরা হচ্ছে সাইন এন্ড লেটার নিয়ে আলোচনা করছি। ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সাইন এন্ড লেটার। 40 নাম্বার ক্লাস, অর্থাৎ এর আগের ক্লাসে আমরা সাইন এন্ড লেটারের আলোচনা শুরু করেছি। তো সাইন এন্ড লেটারের টপিকটা অনেক বড় হয়, সেটাকে আমরা 3টা ক্লাসে বিভক্ত করেছি। এর আগের ক্লাস অর্থাৎ 40 নাম্বার ক্লাসে আমরা সাইলেন্ট কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছি, কিছু কনসোনেন্ট আমরা দেখেছি। আজকেও আমরা কনসোনেন্ট দেখবো এবং এর পরবর্তী ক্লাসে আমরা সাইলেন্ট ভাওয়াল নিয়ে দেখবো। সাইলেন্ট কনসোনেন্ট বা সাইলেন্ট লেটার খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সাইলেন্ট লেটার না চেনেন তাহলে দেখা যাবে কি যে আপনি যখন রিডিং পড়তে যাবেন, মানে একটা লেটার উচ্চারণ হবে না, কিন্তু তারপর আপনি উচ্চারণ করে ফেলতেছেন, তাহলে ভুল উচ্চারণ হবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর সাইলেন্ট লেটার এত ইন্টারেস্টিং একটা ব্যাপার যে জায়গা ভেদে লেটার গুলো সাইলেন্ট হয়। এজন্য ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে, বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে, মুখস্থ করতে হবে। তো চলুন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 41 নাম্বার ক্লাস। তো বরাবর মধ্যে আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা এখন 7 নাম্বার সেকশনে আছি। এই 7 নাম্বার সেকশন আমরা মূলত কি করছি বলুন তো? যত খুচরা জিনিস আছে, হ্যাঁ, যত অ্যাডভান্স জিনিস আছে, এগুলো আমরা কি করতেছি? আমরা শেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু প্যাক করি, দেখবেন যে বড় বড় জিনিসগুলো আগে লাগেজে ঢোকায়, পরে খুচরা জিনিসগুলো পরে। হ্যাঁ, মানে খুচরা মানে এরকম অ্যাডভান্স জিনিসগুলো কিন্তু আমরা একটু শেষের দিকে রাখি। ওরকম আর কি 7 নাম্বার সেকশনটা মূলত আমাদের খুচরা এবং অ্যাডভান্স জিনিস কভার করার হচ্ছে ব্যাপার আর কি। জি, ইম্পর্টেন্ট একটা সেকশন। তো বন্ধুরা, আমরা আমরা কিন্তু সাইলেন্ট লেটার আলোচনা শুরু করে দিয়েছি। এর আগের ক্লাসে আমাদের সাইলেন্ট লেটার আলোচনা হয়েছে। তো আজকেও আমরা সাইলেন্ট লেটার নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের যে ক্লাস, এই ক্লাসটি হচ্ছে আমাদের 41 নাম্বারের ক্লাস, 7 নাম্বার সেকশনের লেকচার 5। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে সাইলেন্ট কনসোনেন্ট ইন ওয়ার্ডস। হ্যাঁ, অর্থাৎ শব্দের মধ্যে যে কনসোনেন্ট সাইলেন্ট থাকে সেই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। যে কথাটা আমি শুরুতেই বলেছি যে সাইলেন্ট কনসোনেন্টের আলোচনা কিন্তু এর আগের ক্লাসে হয়েছে। তো আজকের ক্লাসে মানে এর আগের ক্লাসে যেখানে শেষ করেছি যে লেটারে, তার পরের লেটার থেকে আমরা আজকের ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। তো চলুন তাহলে আমরা শুরু করি। তো প্রথম কথা হচ্ছে সাইলেন্ট লেটার কাকে বলে? হোয়াট ইজ সাইলেন্ট লেটার? গত ক্লাসে আমরা আলোচনা করেছি সাইলেন্ট লেটারের কনসেপ্ট নিয়ে। সাইলেন্ট লেটার হচ্ছে যে ইংরেজি বর্ণ লেখায় আসে কিন্তু উচ্চারিত হয় না। শব্দের মধ্যে দেখতে পারবেন কিন্তু উচ্চারিত হবে না। যেমন খেয়াল করুন, এই নাইফ শব্দের মধ্যে, শব্দটা কি ভাই? শব্দটা হচ্ছে নাইফ। এই নাইফ শব্দের মধ্যে দেখেন কে হচ্ছে সাইলেন্ট, লেখায় আসছে, উচ্চারণ হয় নাই। এই ডাউট শব্দের মধ্যে ডি সাইলেন্ট। এই হাফ শব্দের মধ্যে এল সাইলেন্ট। নাইন শব্দের মধ্যে ই সাইলেন্ট। লিভ শব্দের মধ্যে এখানে ই সাইলেন্ট। এরা কিন্তু লেখায় আসছে ভাই, কিন্তু উচ্চারণ হয় নাই। তো যেহেতু লেখায় আসছে, উচ্চারণ হয় নাই, সুতরাং এই লেটার গুলো হচ্ছে কি? সাইলেন্ট লেটার। ঠিক আছে? আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা জানি ইংরেজি লেটার হচ্ছে 26টি। স্ক্রিনে আমরা যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের ইংলিশ লেটার। 26টা লেটার আছে, এর মধ্যে লাল কালি দ্বারা 5টি লেটারকে চিহ্নিত করা হয়েছে, এগুলো হচ্ছে ভাওয়াল। নীল কালির গুলো হচ্ছে কনসোনেন্ট। ডাব্লিউ এবং ওয়াই এরাও কিন্তু কনসোনেন্ট, কিন্তু মাঝে মাঝে এরা ভাওয়ালের কাজ করে বিধে এদেরকে সেমি ভাওয়াল বলে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই থেকে জেড পর্যন্ত, হ্যাঁ, 26টি লেটারের মধ্যে মোটামুটি মানে অল্প কয়েকটা লেটার ছাড়া মোটামুটি সব লেটারই সাইলেন্ট পাওয়া যায়। হ্যাঁ, জায়গা ভেদে, ক্ষেত্র ভেদে, সূত্র অনুযায়ী, সিচুয়েশন পজিশন অনুযায়ী লেটার গুলো সাইলেন্ট থাকে। ঠিক আছে? এই আর কি। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা এইচ পর্যন্ত সাইলেন্ট লেটার মানে সাইলেন্ট কনসোনেন্ট নিয়ে আলোচনা করেছি, ঠিক না? তো আজকে তাহলে আমরা কোথা থেকে শুরু করবো আলোচনা? আজকে আমরা শুরু করব জে থেকে। জে থেকে বাকি কনসোনেন্ট গুলো শুরু করব। আই কিন্তু বাদ। আই আই বাদ। আই হচ্ছে ভাওয়াল। আই ভাওয়ালের উপর আমরা পরবর্তী দিন মানে 42 নাম্বার ক্লাসে আমরা সাইলেন্ট ভাওয়াল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো চলেন তাহলে আমরা শুরু করি বন্ধুরা। তো যেটা বলছিলাম যে আমাদের ক্লাসটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, সাইলেন্ট কনসোনেন্ট এবং হচ্ছে সাইলেন্ট ভাওয়াল আর কি। তো এর আগে তো আমরা এইচ পর্যন্ত আলোচনা করেছি, আজকে তাহলে আমরা জে থেকে শুরু করছি। খেয়াল করেন, মজার ব্যাপার হচ্ছে সাইলেন্ট জে যুক্ত শব্দ পাওয়া যায় না। মানে যে কখনো সাইলেন্ট হয় না। হ্যাঁ,
যে সব জায়গায় উচ্চারণ হবে, সিম্পল। যদি সাইলেন্ট হইতো, ভাই যদি তিনটা শব্দও থাকতো, একটা শব্দও যদি থাকতো, তারপর আমি দেখাইতাম। এখন পর্যন্ত আমি পাই নাই। হ্যাঁ, আপনারাও পাবেন না আশা করি। তো সাইলেন্ট যে যুক্ত শব্দ পাওয়া যায় না। তাহলে জের পরে কি আছে ভাই? আই জে কে, জের পরে আছে কে। হ্যাঁ, তাহলে এবার আমরা দেখবো কে। আচ্ছা দেখেন, যেসব জায়গায় কে উচ্চারিত হবে না, কোথায় কে উচ্চারিত হবে না, একটা মাত্র রুল আমরা পাই। সেটা হচ্ছে শব্দের শুরুতে। কোথায়? ভাই কথাগুলো মাথায় রেখেন। শব্দের শুরু বলতেছি না, শেষ বলতেছি না, মাঝে বলতেছি, মনে রেখেন। মুখস্থ করাইতে আসেনি, বুঝাইতে আসছি। শব্দের শুরুতে কে এন যদি থাকে, তাহলে এই কেটা সাইলেন্ট হবে। সিম্পল, একদম সিম্পল, একদম সিম্পল। ঠিক আছে, চলেন আমরা দেখি, উদাহরণ দেখি। শব্দের শুরুতে কে এন থাকলে কি হবে? কেটা সাইলেন্ট হয়ে যাবে। যেমন দেখেন উদাহরণ, কে এন আই এফ ই, উচ্চারণ কি? ভাই কে এটা সাইলেন্ট, চোখ বন্ধ করে সাইলেন্ট করে দেন। কে এন আছে, কে সাইলেন্ট, তাহলে উচ্চারণ হবে এতটুকু। তাহলে এতটুকুর উচ্চারণ কি? সেকশন 3 এর পড়া। আয়ের পরে কনসোনেন্ট শেষে ই থাকলে আই লং সাউন্ড দেয় নাকি? তাহলে উচ্চারণ কি? নাইফ। কে তো সাইলেন্টই। তাহলে এই শব্দের উচ্চারণ কি? নাইফ। নাইফ মানে কি ভাই? নাইফ মানে হচ্ছে ছুরি। ছুরি বুঝেন তো, চাকু আর কি, চাকু। হ্যাঁ। তারপর মানুষ যখন মানে মানে দরজার সামনে আসে, কলিং বেল না থাকলে কি করে? দরজা ঠক 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 করে, তাই না? এই ঠক ঠক করাকে ইংরেজিতে কি বলে? আমরা বলি দরজা নক করছে। কি করছে? নক করছে। এই নক শব্দের বানান কি? কে এন ও সি কে। হ্যাঁ। তো এখানে কে এন আছে, এখানে কে এটা সাইলেন্ট, তাহলে একটু অংশের উচ্চারণ হবে নক। সি কে এর উচ্চারণ কে এর মতো হয়, আপনারা জানেন। এই শব্দের উচ্চারণ কি? নক। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু সিও কিন্তু সাইলেন্ট, তাই না? নক শব্দের মধ্যে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা হচ্ছে এরকম, নক, এরকম না? নক। কিন্তু এগুলা আসছে আর কি। হ্যাঁ, মনে করেন এগুলা আসছে, কে আসছে, এখানে সি আসছে, শব্দের উচ্চারণ কি? নক। ওকে, বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, তারপর দেখেন আরো কয়েকটা শব্দ দেখি। হাঁটু। হাঁটু শব্দের ইংরেজি কি জানেন? নি। নি মানে হচ্ছে হাঁটু। হ্যাঁ। যেমন আমরা দেখি কে এন ডাবল ই, এখানে কে এন আছে, কে এটা সাইলেন্ট, নি উচ্চারণ। উচ্চারণ কি? নি। নি মানে কি ভাই? নি মানে হচ্ছে হাঁটু, বুঝতে পেরেছেন? ওকে। তারপর আরেকটা উদাহরণ দেই, খেয়াল করেন। যেমন কে এন ও ডাব্লিউ, উচ্চারণ কি? উচ্চারণ কি ভাই? কে এটা সাইলেন্ট, তাহলে এই অংশের উচ্চারণ হবে ভাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা কিন্তু সেকশন 5-এ বলছি ও এবং ডাব্লিউ এর কিন্তু দুইটা উচ্চারণ, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে আউ। যেমন আমরা নাও শব্দের মধ্যে এন ও ডাব্লিউ এর উচ্চারণ কিন্তু নাও, কিন্তু এখানে ভাই এর উচ্চারণ নাও না, এটা এর উচ্চারণ হচ্ছে নৌ। কারণ ও ডাব্লিউ দুইটা উচ্চারণ না, একটা ও আর একটা তো আউ। সেকশন 5 কি ভুলে গেছেন? হ্যাঁ, ও ডাব্লিউ এর সাউন্ড কি? ও ডাব্লিউ এর সাউন্ড দুইটা, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে আও। কখন কোনটা হবে কোনো রুল নাই। ও ডাব্লিউ এর সাউন্ড কখন ও হবে কখন আও হবে কোনো রুল নাই। জাস্ট আপনাকে আয়ত্ত করে নিতে হবে। ইংলিশ একটা নন ফনেটিক ল্যাঙ্গুয়েজ। এই 2-1 ক্লাস পরে আমি ব্যাখ্যা দিব যে কেন ইংরেজির এত বহুরূপ, এত রূপ কেন। হ্যাঁ, এত ক্ষণে ক্ষণে মানে এরা রূপ বদলায় কেন, এগুলা 2-1 ক্লাস পরেই আমরা এগুলা ছোট করে ব্যাখ্যা করবো আর কি। তো যাই হোক, এই শব্দের উচ্চারণ নৌ। কি উচ্চারণ? নৌ। নৌ মানে কি? নৌ মানে হচ্ছে জানা। নৌ মানে জানা। যেমন আমরা বলতে পারি আই নো ইউ, বা আমি বলতে পারি এইভাবে, আই নো হাউ টু টিচ ইংলিশ। আই নো, আমি জানি, হাউ টু টিচ ইংলিশ, কিভাবে ইংলিশ পড়াতে হয়। হ্যাঁ, আই নো হাউ টু পুট সামথিং ইন ইউর হেড, আমি জানি কিভাবে কোনো কিছু আপনাদের মাথায় ঢুকাইতে হবে। ঠিক আছে, আই নো মানে আমি জানি। তো এখন এই হচ্ছে নো আর কি। নো মানে হচ্ছে জানা। আচ্ছা, আরেকটা নো আছে তাই না? এন ও। ভাই এই শব্দের উচ্চারণ নো। বিশ্বাস করেন, এই দুইটা শব্দের উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নেই, চুল পরিমাণ পার্থক্য নেই। এই নো মানে হচ্ছে জানা, আর এই মানে হচ্ছে না। এই নো মানে কি? না। এখানে কে সাইলেন্ট, এন উচ্চারণ হয়ে ও, ও ও মিলে মানে ও এবং ডাব্লিউ মিলে লং ও এর সাউন্ড দিচ্ছে। আর এখানে ও, আর এখানে কি? ও ওপেন সিলেবলে থাকার কারণে ও কি করতেছে? হ্যাঁ, লং সাউন্ড দিচ্ছে। সেম, যেহেতু একই উচ্চারণ কিন্তু বানান আলাদা,
সুতরাং কি বলা যায়, এটাকে কি বলা যায়? হোমোফোনস। যখন কোনো শব্দ একই উচ্চারণ দেয়, আলাদা শব্দ কিন্তু উচ্চারণ একই দেয়, তখন সেই জোড়াকে আমরা কি বলি? হোমোফোনস। কি পড়াইছিলাম, ভুলে গেছেন? হোমোফোনস। এটা হচ্ছে হোমোফোনস। ঠিক আছে ভাই, শুধু সাইলেন্ট লেটার পড়াচ্ছি না, চিন্তা করেন। পড়াইতে আসছে সাইলেন্ট লেটার, সেই সাথে ভাওয়ালের লং সাউন্ড ব্যাখ্যা, অর্থ ব্যাখ্যা, হোমোফোন ব্যাখ্যা। তো আশা করি বুঝতে পেরেছেন একটা ব্যাপার। কি দেখেন, যখন পড়াই এমন ভাবে পড়ে, আশা করি কোনো প্রশ্নের জায়গা থাকে না। আমি জানি ভাই কিসের কিসের পিঠে কি আসবে, আমি আলহামদুলিল্লাহ জানি। আপনারা কিন্তু কেউ জিজ্ঞেস করেন নাই যে স্যার আরেকটা না উচ্চারণ আছে নো, এরকম কেউ জিজ্ঞেস করেন নাই। তো চলেন এবার পরবর্তী শব্দে আমরা যাই। আরো কয়েকটা শব্দ আমরা দেখি, খেয়াল করেন। একটা শব্দ আছে, দেখেন। আচ্ছা খেয়াল করেন এই শব্দের উচ্চারণ কি হবে, খেয়াল করেন। হ্যাঁ, এটা এই বরাবর, মানে আচ্ছা এটা তো কম্পাউন্ড ওয়ার্ড না, কম্পাউন্ড ওয়ার্ড হলে ভাগ করতে পারতেন, আমরা প্রথম দিক থেকে যেতে থাকি, সমস্যা নেই। কে এন আছে কি, এটা হচ্ছে সাইলেন্ট, ঠিক আছে, এটা সাইলেন্ট। তো এখানে এই বরাবর ভাগ হবে। দেখেন, যারা আপনারা সাফিক্স প্রিফিক্সে ক্লাস করছেন, মানে একটা শব্দ কাটার জন্য যে সবসময় কম্পাউন্ড ওয়ার্ডই চিনা লাগবে ব্যাপারটা তা না। আরে ভাই, আপনি এতটুকু পর্যন্ত চিনেন না নো? নো যদি চিনেন তাহলে চেনা অংশ আলাদা করে দিলেই বাকিটা ইজি হয়ে যাবে। তো যাক, এটা এই বরাবর ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ হচ্ছে নো, আর এই অংশের উচ্চারণ লেজ। আমরা পড়ছিলাম, মনে আছে? ডি এবং জি, জি যদি থাকে তাহলে ডি সাইলেন্ট হয়। এই শব্দের উচ্চারণ কি? নলেজ। এর আগের ক্লাসেও কিন্তু আমরা এই উদাহরণটা দেখছি। নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে জ্ঞান। সহজ কিন্তু, হ্যাঁ সহজ, অনেক সহজ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। চলেন এবার পরবর্তী লেটারে যাই। খুবই সোজা, শব্দের শুরুতে যদি কে এন থাকে তাহলে কে সাইলেন্ট হবে, এখানে কোনো জাদু মন্ত্রের কিছু নেই, কথাটা মনে রাখলেই হয়ে যাবে। আচ্ছা এবার চলেন, কে এর পরে কি? কে এর পরে হচ্ছে এল। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, ডান বাম সবকিছু আপনাদেরকে চেনাবো, সমস্যা নেই। দেখেন, এল সাইলেন্ট যুক্ত অনেক শব্দ আছে, অনেক শব্দের মধ্যে কিন্তু এল সাইলেন্ট অনেক শব্দ আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, অনেক শব্দ এল সাইলেন্ট হওয়া সত্ত্বেও, এটা একটু ঢেকে রাখি, এল যে সাইলেন্ট হয় এর কোনো ধরাবাঁধা রুল নাই। মানে এল সাইলেন্ট হবে, এর কোনো কি নাই, ধরাবাঁধা রুল নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, অনেক জায়গায় দেখবেন, ইউটিউবে বিশেষ করে অনেক স্যাররা এই রুলটা বলে যে এ ও ইউ এর পরে এল থাকলে এল সাইলেন্ট। অনেক জায়গায় দেখবেন, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখবেন যে এই কথাটা অনেক জায়গায় বলে, এ ও ইউ এর পরে এল থাকলে এল সাইলেন্ট। কিন্তু আমি বিনয়ের সাথে বলছি, এটা আসলে রুল না, এটা রুল না। ভাই যদি এমন হইতো যে আমি এই কথাটা বলে চলে যাচ্ছি, তাহলে একটা কথা ছিল। আমি কিন্তু ওই যে বললাম না, ডান বাম সব আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। ব্যাপারটা হয়েছে কি, যে দেখেন আসল ঘটনাটা কি হয়েছে, যে শব্দগুলোর মধ্যে এল সাইলেন্ট, কথা বুঝেন, যে শব্দগুলোর মধ্যে কি সাইলেন্ট, এল সাইলেন্ট, তো ওই জায়গাগুলোতে দেখা যায় কি এল এর আগে এ থাকে, ও থাকে, ইউ থাকে সাধারণত। তো এটা এরকম থাকার কারণে, তো অনেক স্যাররা এটাকে একটা প্যাটার্ন ভেবে নিছে, কিন্তু আসলে এটা কোনো প্যাটার্ন না। বুঝতে পারছেন? আসলে এল যে সাইলেন্ট হবে এর কোনো ধরাবাঁধার রুল নাই। হ্যাঁ, রুল নেই। বহুত শব্দ পাবেন যেখানে ও এর পরে, এ এর পরে, ও এর পরে এবং ইউ এর পরে এল উচ্চারণ হচ্ছে। বহুত শব্দ পাবেন এল উচ্চারণ হচ্ছে। রুল কোনটাকে বলবো, যেটা সব জায়গায় কাজে দিবে, সেটাকে তো আমরা রুল বলবো নাকি? তো কিছু শব্দের মধ্যে আমরা একটা কমন প্যাটার্ন দেখে সেটাকে রুল আমরা বলতে পারি না, এটাকে আমরা গাইডলাইন বলতে পারি বা সামথিং আদার্স কিছু বলতে পারি। ঠিক আছে, তো যাই হোক, কথা এটাই। এল কোথায় সাইলেন্ট হবে এর কোনো ধরাবাঁধা রুল নেই। আমরা কি করব, আমরা জাস্ট, মানে সাইলেন্ট এল যুক্ত শব্দের আমরা জাস্ট কি করব, শব্দগুলোকে মনে রাখবো। বুঝতে পেরেছেন? আচ্ছা, যেমন দেখেন, উদাহরণ দেখেন, এইচ এ এল এফ, এই শব্দের উচ্চারণ কি? এখানে এলটা সাইলেন্ট, কোনো রুল নাই। এটা কোনো রুল নাই যে ভাই এল এর পরে এফ আছে বা এল এর আগে এ আছে, নো, এভাবে মুখস্থ করা যাবে না। যেখানে আছে সেখানে আমি দেখাবো, যেখানে নাই, ভাই যেখানে যে কথা যেভাবে বলার দরকার, যে জিনিস যেভাবে বোঝানোর দরকার, আমি এক্সাক্ট সেভাবে বলার চেষ্টা করি। এবং একটা মজার ব্যাপার কি জানেন,
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমি কিন্তু এই টিচিং প্রফেশনটা অনেক এনজয় করি। ক্লাসের শুরুর দিকে অফ ক্যামেরায় আপনাদেরকে আমি বলতেছিলাম যে আমার মাথার মধ্যে অনেক স্ট্রেস লাগতেছে, কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ তাআলা সাক্ষী, মানে এই 5-10 মিনিট ক্লাস নেওয়ার সাথেই মনটা আমার এত ফুরফুরা লাগতেছে, খুব এনজয় করতেছি। তো যাক, আশা করি সেই ভরসাটা আমার উপর আছে যে যে না, মাসুদ স্যার যেটা যেভাবে আছে ওটা ওইভাবেই পড়াবে। যদি রেফারেন্স মানতে হয় তাহলে আমাদেরকে মাইনেন। হ্যাঁ, যদি মানতে হয় কাউকে রেফারেন্স, আমাদেরকে মাইনেন। আমরা 19-কে 19 বলি, 20-কে 20 বলি, 19-কে 20 বলি না, 20-কে 19 বলি না। যেটা যেভাবে আছে সেটা সেভাবে রাখার চেষ্টা করি। আচ্ছা দেখেন, এই শব্দের উচ্চারণ কি হাফ, কি উচ্চারণ হাফ। আচ্ছা, এল যদি সাইলেন্ট হয় তাহলে অনেকে মনে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে এ তো তাহলে শর্ট সাউন্ড দেওয়ার কথা, হ্যাফ হওয়ার কথা। হ্যাঁ, ইউ আর রাইট। দেখেন এই শব্দের দুইটা উচ্চারণ, একটা হচ্ছে হ্যাফ যেটা আমেরিকান, একটা হচ্ছে হাফ যেটা কিনা ব্রিটিশ। তো আমরা কোনটার সাথে পরিচিত ভাই? আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ নিয়ে কেউ মাথা পচাবেন না। আমরা যেটার সাথে পরিচিত আমরা সেটা উচ্চারণ করব, কোনো সমস্যা নেই। বাংলাদেশে অনার্স মাস্টার্স করা শিক্ষিত লোকজনও, হ্যাঁ, আমেরিকান উচ্চারণ ব্রিটিশ উচ্চারণ মিক্স করে। এটা আহামরি কোনো সমস্যা না। তো আমি সাধারণ মানুষ, আমাদের এত সূক্ষ্মভাবে পড়ার দরকার নেই। আপনি এমন না, আপনি আমেরিকায় যাচ্ছেন, ওইখানে কেউ হাফ বললে সমস্যা নেই, বুঝবে যে না আপনি হাফ বলছেন। আপনি হ্যাফ না বলে হাফ বলেন, কোনো সমস্যা নেই। আমরা হাফ হিসেবেই চিনি, আমরা হাফই বলবো। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখেন, তারপর আরেকটা শব্দ বলি। আচ্ছা, হাফ মানে কি? হাফ মানে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, আচ্ছা তারপর দেখেন, CALM উচ্চারণ কি? এখানে এলটা সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে কাম। কি উচ্চারণ? ক্যাম্প না, কাম। কাম, বাস, কাম। আচ্ছা, এটিকে আমেরিকানরা ক্যাম বলে? লেট মি চেক ইট। আমি একটু চেক করে দেখি। না, এটা আমেরিকারও কামই বলে, এটাকে ক্যাম বলে না। ঠিক আছে। একটা মজার ব্যাপার বলি, দেখেন সেকশন 7 কিন্তু এই জন্য যে আপনার রুল ভেঙে উচ্চারণ হবে। একটা শব্দ হওয়ার কথা একরকম কিন্তু হবে আরেক রকম, এই জন্যই কিন্তু সেকশন 7। সেকশন 2-তে কিন্তু এই উদাহরণ দেখেনি, দেখাইছি। 7 নাম্বার সেকশনটা মূলত এই কারণেই। এবং এটার একটা ব্যাখ্যা আপনারা পাবেন, আমি অনেকবারই বলছি যে কেন। দেখেন এটা ক্যাম হওয়ার, যদি এলটা সাইলেন্ট হয়, ক্যাম হওয়ার কথা থাকলেও কেন ক্যাম হচ্ছে না, এটারও ব্যাখ্যা আছে। হ্যাঁ, শুধু এইটা না, যত শব্দ রুল মানবে না, এটা জাস্ট এক লাইনের একটা ব্যাখ্যা। হ্যাঁ, আমরা দিব ক্লাসে, চিন্তার কিছু নেই। এই শব্দের উচ্চারণ কি? কাম। কি উচ্চারণ? কাম। কাম মানে হচ্ছে শান্ত। ঠিক আছে, এলটা সাইলেন্ট। আচ্ছা, তারপরে দেখেন, BALM উচ্চারণ কি? বাম। এল সাইলেন্ট এখানে, বাম। বাম মানে কি? যেমন আমরা টাইগার বাম। হ্যাঁ, মাথা ব্যথা হলে মাথা দেয় আর কি। তারপর আরেকটা দিতে পারি এরকম, PALM উচ্চারণ কি? এলটা সাইলেন্ট, পাম। প্যাম না, পাম। পাম। পাম মানে কি? পাম মানে হচ্ছে হাতের তালু। এবং পাম মানে তাল গাছ, দুটোই হয়, হাতের তালুও হয়, তাল গাছও হয়। ঠিক আছে। ওকে, যেহেতু এটা রুল নাই, সো আমি শব্দগুলো দেখে আপনারা মনে রাখেন, এবং বাড়ির কাজেও আপনার স্ক্রিনশট পাবেন। মনে রাখেন, মানে যে কয়েকটা দেখাবো এই কয়েকটা মনে রাখলেই চলবে। তারপরে দেখেন, TALK উচ্চারণ কি? এলটা সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে টক। ট্যাক না, টক। দেখেন একটু আগে ছিল পাম, হ্যাঁ, এর উচ্চারণ হচ্ছে আ, এখন আবার এর উচ্চারণ হচ্ছে অ। ভাই, এটাই ইংলিশ, নন ফোনেটিক ল্যাঙ্গুয়েজ। সেকশন 7 চলতেছে, খুচরা বিষয়, এরকম তেরাবেরা করে এগুলো এখানে আসবে। টক। টক মানে কি? টক মানে হচ্ছে কথা বলা। আমরা বলি ডোন্ট টক, কথা বলবেন না, রাইট? টক। ওকে, চলেন তারপর দেখি আরো। তারপরে FOLK উচ্চারণ কি? এলটা সাইলেন্ট, উচ্চারণ ফক না, ফোক। ওটা লং সাউন্ড দিবে, ফোক। কেন? কোনো রুল নাই, এটাই রুল। এটা ফোক উচ্চারণ হবে, এটাই রুল, কোনো রুল নাই। বা রুল বানাইলে এইভাবে বানাইতে পারি যে ফোক শব্দের মধ্যে ওটা লং সাউন্ড দিবে, বানায় দিলাম। আসলে এগুলো কোনো রুল নাই, এটা এইভাবে উচ্চারণ করতে হবে, ফোক। ওটা লং সাউন্ড দিবে। ফোক। ফোক মানে কি? ফোক মানে হচ্ছে লোকসঙ্গীত আর কি, যে আমরা বলি না ফোক গান, ওরকম আর কি। তারপর দেখেন,
WAL কে উচ্চারণ উচ্চারণ কি? এলটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ ওক, মানে ব্রিটিশে ওক এরকম, আর আমেরিকান এরকম ওক। কিন্তু এটাকে আমরা ওক বললে আসলে বুঝবো না, এটাকে আমরা প্র্যাকটিক্যাল ভাবে বলতে গেলে, বাস্তবিক ভাবে, তাহলে আমরা বলতে পারি ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা। হ্যাঁ, ওয়াক। ওয়াক ওয়াক মানে কি? হাঁটা। আচ্ছা, তারপর দেখেন, CHAL কে উচ্চারণ কি? এলটা সাইলেন্ট, উচ্চারণ হচ্ছে চক। চক চক মানে কি? এই যে ব্ল্যাকবোর্ডে আমরা লিখি সাদা, হ্যাঁ, ওটা হচ্ছে চক। আচ্ছা, এবার অতি গুরুত্বপূর্ণ তিনটা শব্দ আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা যখন সেকশন 5 পড়াইছি তখন বলছি যে এই শব্দের ব্যাখ্যা 7 নাম্বার সেকশনে আছে, মানে 7 নাম্বার সেকশনে এটা নিয়ে আছে। তো চলেন আমরা দেখি। খেয়াল করেন, WOULD, এই শব্দের মধ্যে এলটা সাইলেন্ট। হ্যাঁ, এবং এই পুরো শব্দের উচ্চারণ হচ্ছে উড। এখানে ও এবং ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে উ, পুরোটা মিলে উচ্চারণ উড। বাস, আর ঘাটার দরকার নেই ভাই, উড। এলটা সাইলেন্ট, বাস এতটুকুই। এলটা কি? সাইলেন্ট, উড। উড মানে কি? উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। এটা একটা মডাল ভার্ব, এটা সেন্টেন্স মেকিং এ, স্পোকেনে প্রচুর ব্যবহার হয়। ঠিক আছে, উড। তারপর দেখেন, আচ্ছা, SHOOULD, এখানে এলটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ শুড। কি উচ্চারণ? শুড। শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিত। হ্যাঁ, যেমন আমরা বলি ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, বা আমরা বলতে পারি উই শুড প্রে 5 টাইমস ইন এ ডে, মানে আমাদের উচিত দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া। আচ্ছা, শুড, এখানে এলটা সাইলেন্ট। ঠিক আছে, শুড মানে হচ্ছে উচিত। এটা মডাল ভার্ব, এটা স্পোকেনে এই শব্দটা প্রচুর ব্যবহার হয়। তারপর COULD, এখানেও এলটা সাইলেন্ট। উচ্চারণ কি? কুড। কুড মানে কি? ক্যান একটা ভার্ব আছে, ক্যান মানে পারা, ক্যান ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কুড। বুঝতে পেরেছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। অনেক সহজ কিন্তু, হ্যাঁ। উড, শুড, কুড প্রচুর ব্যবহার হয়। জি, এবার দেখেন আরো দুইটা দেখেন। YOLK, এখানে এলটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে ইয়োক। ইয়োক এরকম, ইয়োক। ভাই, বাংলা উচ্চারণ এখন লেখার দরকার নেই, স্ক্রিনশটে পেয়ে যাবেন। ইয়োক, কানটাকে একটু ট্রেন আপ করেন। হ্যাঁ, সবসময় বাংলায় লিখতে হবে এমন কোনো কথা নেই। 7 নাম্বারে এসে যদি 41 নাম্বারের ক্লাসে এসে যদি এখনো বাংলায় লেখা লাগে, তাহলে কেমনে হবে? ইয়োক, উচ্চারণকে কপি করেন, ইয়োক। এল সাইলেন্ট। ইয়োক মানে কি? এখন কেউ যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা কিসের ভিত্তিতে হইলো, কোনো রুল নাই, এগুলো কোনো রুল নাই। কেউ যদি রুল বানায়, ওই যে বললাম না যে এইভাবে বানাইতে হবে, যে ওয়াই এর পরে মানে ও, তারপরে এল কে থাকলে ও এর উচ্চারণ ও হবে। কি ভাই, জোর করে একটা বানাইলেই হইলো? আরে ভাই, কত শক্ত শক্ত রুল, রুল আমি ডিনাই করতেছি। মানে যেটা এরকম রুল, যে রুলের আন্ডারে অনেক শব্দ পাওয়া যায়, তারপরও আমি এটাকে ডিনাই করতেছি এটা রুল না। আর এরকম একটা শব্দের বিপরীতে কেউ একটা রুল বানায় দিল যে ওয়াই এর পরে ও থাকলে পরে এল কে থাকলে আমি মেনে নিব? ইম্পসিবল। জোর করে বানাইলেই হয় না। হ্যাঁ, খাম্বা জোর করে ঠেললেই হয় না। বুঝছেন? বুঝতে হবে, এগুলো কোনো রুল নাই, ডিরেক্ট এইভাবে উচ্চারণ হবে, ইয়োক। কোনো জিনিসকে রুল বলার পিছনে ওটা কি আদৌ রুল কিনা, রুল বলার আলাদা যোগ্যতা লাগে, যে না ওটা রুল, রুল হওয়ার যোগ্যতা লাগে। যে জিনিস রেফারেন্স বই আছে সেটা রুল। রুল, গাইডলাইন, টেকনিক, প্রত্যেকটা জিনিস আলাদা। রুল কি? রুল, গাইডলাইন, টেকনিক, এগুলো প্রত্যেকটা আলাদা জিনিস। এগুলো গাইডলাইনও না, টেকনিকও না, এটা কিছুই না, এটা ইয়োক। উচ্চারণ কি? ইয়োক। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি। জোর করে বানানো যাবে না রুল, নাই তারপর ঠেলনা রুল বানাইতেছি, নো ভাই। বানাইলে তো আমার জন্য সহজ হইতো, কিন্তু আমি চাই কি, ওই যে বললাম না, আপনারা একজ্যাক্ট জিনিসটা বুঝেন যে কি হচ্ছে ভিতরে। হুম, দেখেন, যদি সবার মতোই পড়াই তাহলে তো আমরা এটা পড়াইতে পারি, যে এটা বাদ দিয়ে আমরা পড়াইতে পারি, তাইলে এভাবে পড়াই দিলে হয়। কিন্তু আমার ডিফেন্ড করার অর্থটা কি? কারণ প্রকৃত জিনিসটা আপনাদের সামনে দেখানো। আচ্ছা, খেয়াল করেন, তো সাইলেন্ট এল এর ধরাবাধা কোনো রুল নাই, এটা আমরা তাহলে দেখলাম। আচ্ছা, আরো দু একটা শব্দ দেখি, তো মনোযোগ দিয়ে খেয়াল করেন। যেমন SALMONT,
তারপর হচ্ছে এন। তাহলে এই শব্দের উচ্চারণ কি? এখানে এলটা সাইলেন্ট আর কি। স্যামন, স্যালমন না, স্যামন। স্যামন একটা মাছের নাম। হ্যাঁ, একটা মাছ আর কি, মাছ। স্যামন, ঠিক আছে? স্যামন, নট স্যালমন, স্যামন। ওকে, আচ্ছা এবার একটা শব্দ দেখেন, এটাকে আমি লাল কালি দিয়ে লিখবো? আচ্ছা যাক, আমি নীল কালি দিয়ে লিখি, খেয়াল করেন। আচ্ছা খেয়াল করেন, এখানে এই যে এল আছে না, এই এলটা সাইলেন্ট, এই এলটা সাইলেন্ট। এল সাইলেন্ট হওয়ার কারণে এই পুরো শব্দের উচ্চারণ হচ্ছে আমন্ড, নট অ্যামন্ড। নো, এ শর্টসন দিবে না এখানে, কিছু করার নেই, দিবে না। কেন দিবে না? কোনো রুল নেই। অ্যামন্ড, অ্যামন্ড, সরি অ্যামন্ড না, আমন্ড। আমি নিজেই বলতেছি যে এই শর্টসন দিবেন না, ভুল করে আবার নিজেই বলতেছে। আচ্ছা, আমন্ড কি উচ্চারণ? আমন্ড। আচ্ছা, তো এখন আমন্ড মানে কি? আমন্ড হচ্ছে কাঠবাদাম আর কি, কাঠবাদাম ইংরেজি হচ্ছে আমন্ড। তো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই শব্দটাকে অনেক নেটিভরা আলমন্ড পড়ে, অর্থাৎ এল উচ্চারণ করেও পড়ে। নেটিভ বলতে কাদেরকে বোঝাচ্ছি? যাদের মাতৃভাষা ইংলিশ, তাদের ভিতরে, হ্যাঁ, এটা দুই ভাবে উচ্চারণ করে। তাহলে আমরা এই কথা বলতে পারি, বা এই শব্দ আপনি যেভাবে খুশি উচ্চারণ করতে পারবেন। আপনি আমন্ড বললেও শুদ্ধ, আলমন্ড বললেও শুদ্ধ। যদি আমন্ড বলেন তাও শুদ্ধ, আর যদি বলেন আলমন্ড তাহলেও শুদ্ধ। বুঝছেন? অনেক মানুষ আছে দেখবেন যে কোনো একটা জিনিস অর্ধেক জানে অর্ধেক জানে না। তখন কি করে? ধরেন কথার কথা, যে আমি যদি কোনো একজন, ধরেন কেউ একজন শিখছে যে আহ এখানে এলটা সাইলেন্ট, আমি তার সামনে যদি আলমন্ড উচ্চারণ করি, তাহলে সে বলবে এ জানে না, এ বুঝে না, এটা এল যে সাইলেন্ট এটা জানে না। হ্যাঁ, আবার ধরেন যে কেউ জানে না যে এলটা সাইলেন্ট, তখন যদি আমি আমন বলি, হ্যাঁ, আমি আমন বলি, তখন আবার অনেকে বলবে কি এ উচ্চারণ করতে পারে না, এখানে এল আছে উচ্চারণ করতে পারে না। ঠিক আছে? তো এরকম গ্রুপিং হয় ভাই। যখন কোনো কিছু শিখবেন, সেটাকে ওটার মূল ফান্ডাটা হাসিল করার চেষ্টা করবেন। ভিতরের কেমিস্ট্রিটা কি, এটা বোঝার চেষ্টা করবেন। আপনার জ্ঞান যদি ভাষা ভাষা থাকে, তাহলে ভাই অল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপ হয়ে যাবে। আচ্ছা একটা প্রশ্ন করি, কেউ একটু উত্তর দেন তো। আমার ক্লাস থেকে ফিউচারে শিক্ষক হওয়ার প্ল্যান আছে, অথবা ভবিষ্যতে বাচ্চাকে শেখানোর ইচ্ছা আছে, ছোট ভাইকে পড়ানোর ইচ্ছা আছে, এরকম কেউ কি আছেন আমার ক্লাসে? আমার এই লেকচার গুলো তার জন্য বেশি কাজে দিবে। রাজকুমার ভাই, আপনাকে ইঙ্গিত আপনাকে আমি হুঁশিয়ার করতেছি রাজকুমার, আপনাকে আমি বলতেছি, আপনি স্টুডেন্ট পড়ায়েন না আগে, আর একটু বয়স হোক। কেন জানেন? কারণ পড়েন, ফিউচারে পড়েন, এখন না, আর একটু বয়স হোক, কারণ আপনার অনেক কোশ্চেন তো আমি শুনছি, একটু ধৈর্য নিয়ে। আচ্ছা চলেন, আশা করি বুঝতে পেরেছেন এই শব্দের উচ্চারণ আমন্ড আলমন্ড দুই ভাবেই হবে। যে হাত নামান নয়ন ভাই, হাত নামান। আচ্ছা ওকে চলেন, এই আর কি, এই কয়েকটা শব্দ আপনারা দেখে রাখবেন তাহলেই হবে। আরেকটা শব্দ আছে, এটাও দেখা ফেলে, CALF। এখানে এলটা সাইলেন্ট, শব্দের উচ্চারণ কাফ। কাফ মানে বাছুর, কাফ মানে কি? বাছুর। ওকে, কাউ মানে গরু, কাফ মানে বাছুর। ওকে চলেন, এবার এম এর পালা। এল শেষ। এখানে কি কি আছে দেখেন, এখানে আছে সাইলেন্ট এম যুক্ত শুধু একটি শব্দ আছে, একটি শব্দ আমরা পাই। কয়টা শব্দ? চাইলে এটা বাদ দিয়েও চলে যাওয়া যেত, হ্যাঁ, আমরা বাদ দেওয়ার মানুষ না ভাই। তো একটি এম যুক্ত শব্দ আছে, শব্দটা কি? খেয়াল করেন শব্দটা কি। দেখেন একটা শব্দ আছে, খালি মনে রাখবেন। শব্দটা হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, আচ্ছা এটা হচ্ছে সেই শব্দ, এমটা সাইলেন্ট। হ্যাঁ, এমটা সাইলেন্ট, এখানে এই বরাবর ভাগ হবে, নিমোনিক, নিমোনিক। এটার উচ্চারণ নি, এই পাশের উচ্চারণ মনিক, নিমোনিক। একটাই শব্দ, খুবই আনকমন ভাই। আনকমন হোক, তারপরেও নিয়ে আসছি। সবসময় কমন হবে এমন কোনো কথা নেই। নিমোনিক উচ্চারণ কি? নিমোনিক। নিমোনিক মানে কি? নিমোনিক মানে হচ্ছে স্মৃতি সংক্রান্ত।
হ্যাঁ, মানে যেটার সাথে স্মৃতি জড়িয়ে আছে, ওরকম একটা ব্যাপারই হচ্ছে, এরকম একটা অর্থ বোঝানোর জন্য এই শব্দটাকে ব্যবহার করা হয়, নিমোনিক। বুঝতে পেরেছেন? জি, খুব একটা বেশি কমন না আর কি। যেমন আমরা মেমোরেবল বলি, হ্যাঁ, কিন্তু নিমোনিকটা একটু কমই ব্যবহার করি আমরা, একটা শব্দে বাস। চলেন এবার, যেসব জায়গায় এন উচ্চারিত হবে না, এম এর পরে কোন লেটার ভাই? এন। যেসব জায়গায় এন উচ্চারিত হবে না, একটা মাত্র রুল, সেটা হচ্ছে শব্দের শুরুতে, এ হে, আই এম সো সরি ভাই, আমার একটা ভুল হয়ে গেছে, এটা শব্দ শুরুতে না, এখানে শেষ হবে, শেষ। হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক আর কি। শব্দের শেষে, নট শুরুতে। শব্দের শেষে এম এন থাকলে এন সাইলেন্ট। হ্যাঁ, তো তাহলে কি বললাম? শব্দের শেষে এম এন থাকলে এনটা সাইলেন্ট হবে, এম উচ্চারণ হবে। হ্যাঁ, কি হবে? এম উচ্চারণ হবে। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে একই কথা ভাই, এখানে শুরুতে লেখা আছে, এটা হবে শেষ। শেষে মানে শব্দের শেষে, নট শুরুতে। হ্যাঁ, জি, খেয়াল করেন, অনেক কমন একটা শব্দ, খেয়াল করেন। এখানে এম এন আছে, এনটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ কি? কলাম। কলাম বুঝেন? এই বিল্ডিং এর মধ্যে কলাম থাকে। হ্যাঁ, খবরের পত্রিকার মধ্যেও কলাম থাকে, তাই না? যে অমুক কলাম, তুমুক কলাম, রাইট? ওকে, কলাম মানে কি? কলাম মানে কলাম। এটা কি অর্থ বলবো? কলাম, বিল্ডিং এর কলাম, পত্রিকার কলাম, কলামকে আমরা কলাম নামেই চিনি। ওকে, চলেন তারপর আরেকটা দেখি। এ ইউ টি ইউ এম এন, এনটা সাইলেন্ট, এম এন আছে, রুল আর কি, রুলের মতো রুল। আচ্ছা, এখানে একটা কথা বলি, শুনেন। হ্যাঁ, এটা আমি আসলে বলতে চাইছিলাম না, তারপরে বলি। সাইলেন্ট লেটারের, সাইলেন্ট লেটার এমন একটা জিনিস, এই যে আমি একটা একটা সাইলেন্ট লেটার ধরে ধরে সামনের দিকে আগাচ্ছি, আমি যতগুলো লাইন দেখাইছি সবগুলো কিন্তু রুল না, অনেকগুলো গাইডলাইন, আবার অনেকগুলো রুল, আবার অনেকগুলো টেকনিক, টেকনিক। হ্যাঁ, টেকনিকও আছে। হ্যাঁ, কিন্তু এইটা আমি পরিচয় করায় দিতে রাজি না যে কোনটা রুল, কোনটা গাইডলাইন, কোনটা কি। মোটামুটি যা দেখাচ্ছি এগুলো সব কাজ করে। এবং অনেক স্যার, মানে আমি যাদের কাছ থেকে রিসার্চ করি আর কি, যাদের মানে ভিডিও আমি স্টাডি করি, অনেক বড় বড় স্যাররা এটা বলে জোর দিয়েই যে সাইলেন্ট লেটারের কোনো রুল নাই, কোনো ধরাবাঁধা কোনো রুলই নেই, মানে এক কথাই বলে দেয় যে ধরাবাঁধা কোনো রুলই নেই সাইলেন্ট লেটারে। কিন্তু না, আমরা দেখতে পাই যে অনেক সাইলেন্ট লেটারের রুল আছে, অনেকগুলো গাইডলাইন আছে। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আমি যেটা দেখাবো ভাই সেটাই রুল। রুল হোক না হোক, আপনার জন্য রুল। আমি বলছি না, আমার দলিল মানেন, ঠকবেন না আশা করি। হুম, কঠিন জিনিসকে সহজ করে উপস্থাপন করাই আমার কাজ। যেটা দেখাচ্ছি এটাই রুল, আর যেটা রুল না সেটা আমি বলে দিব। আচ্ছা, খেয়াল করেন তাহলে, এই শব্দের উচ্চারণ অটাম। অটাম মানে কি? শরৎ। হ্যাঁ, যে ঋতু আছে না, ঋতুর মধ্যে একটা ঋতু হচ্ছে শরৎ, এই শরতের ইংরেজি হচ্ছে অটাম। ঠিক আছে, তারপর আরেকটা উদাহরণ আছে, খেয়াল করেন। ডি এ এম এন, এখানে এনটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ ড্যাম। কি উচ্চারণ? ড্যাম। অনেক ইংলিশ কন্টেন্টের মধ্যে দেখবেন অনেক সময়, আগে একটা সময় ছিল মানুষ বিরক্ত, ও শিট, এটা বলতো, শিট বলতো, ও শিট। এখনকার আধুনিক পোলাপানরা শিট বলে না, বলে ও ড্যাম। ড্যাম মানে হচ্ছে জঘন্য বা অভিশাপ, এরকম অর্থ বোঝায় আর কি। ধুর, এরকম একটা মিনিং দেয়। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। সিম্পল, কিন্তু সিম্পল। আচ্ছা, তারপর একটা উদাহরণ দিই। এস ও এল এম এন, এখানে এনটা সাইলেন্ট, এই শব্দটা উচ্চারণ সলেম। কি উচ্চারণ? সলেম। হ্যাঁ, তো সলেম অর্থ কি? জাঁকজমকপূর্ণ, অনেক জাঁকজমকপূর্ণ আর কি, সলেম। বুঝতে পেরেছেন আশা করি। তারপর আরেকটা উদাহরণ দেই। এইচ ওয়াই এম এন, ভাই এগুলো একটু আনকমন। হ্যাঁ, দেখেন, আপনারা কি এটা জানেন কিনা, শব্দের মধ্যেও কিন্তু লেভেল আছে। এই যে আমরা শর্ট সাউন্ড, লং সাউন্ড, তারপরে ডাবল ভল, এগুলো আমরা লেভেল লেভেল অনুযায়ী পড়ছি না? সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, শব্দের মধ্যেও লেভেল আছে।
হ্যাঁ, বিগিনার লেভেলের শব্দ, একটু কঠিন, আরেকটু কঠিন, আরেকটু কঠিন, আরেকটু কঠিন, আরেকটু কঠিন, এরকম শব্দের মধ্যেও লেভেল আছে। এই যে শব্দগুলো দেখাচ্ছি, সলেম, হিম, এগুলো ভাই অ্যাডভান্স লেভেলের শব্দ। এগুলো ব্যবহার একটু কম হয়। মানুষ, আমরা যে কথা বলি ইংলিশে, আমরা সহজ শব্দ ব্যবহার করি। বাংলাতেও কিন্তু আমরা সহজ শব্দ ব্যবহার করি। হুম। এই যে ধরেন কোথাও আগুন লাগছে, আমরা কি বলি? আগুন লেগেছে। আমরা কেউ কিন্তু বলি না অনল লাগিয়ে আছে, এভাবে বলি? অনল বলি? বলি না। অনল এগুলো হচ্ছে বক্তৃতা, কবিতার শব্দ, মানে কবিতা বক্তৃতার মধ্যে এগুলো ব্যবহার করলে সুন্দর লাগে। আমরা সাধারণ মানুষ হিসেবে সহজ শব্দ ব্যবহার করি। তো এই যে সেকশন 7-এ যে উদাহরণ বোঝানোর জন্য যে 2-4টা করে শব্দ আনতেছি ভাই, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের শব্দ। এগুলা মানে বই পুস্তকে একটু কম দেখা যায়, কিন্তু যেহেতু শিখতে আসছি তাই শিখছি, দেখাচ্ছি। আচ্ছা, হিম, হিম শব্দের অর্থ কি? বন্দনা, প্রশংসা। হ্যাঁ, দেখেন প্রশংসার কিন্তু একটা সুন্দর ইংরেজি আছে, প্রেইজ, কমপ্লিমেন্ট। এগুলোর ইংরেজি কিন্তু, বাংলা কিন্তু প্রশংসা, প্রেইজ, কমপ্লিমেন্ট। হ্যাঁ, কিন্তু হিম, এটা একটু আনকমন আর কি। তো এনটা এখানে সাইলেন্ট, হিম। আর এখানে ওয়াই এর সাউন্ড কি? ওয়াই এর দুই পাশে কনসোনেন্ট থাকলে ওয়াই আই এর শর্ট সাউন্ড দেয়। সহজ, অনেক সহজ। চলেন সামনে আগে। আচ্ছা, খেয়াল করেন যেসব জায়গায় পি পি উচ্চারিত হবে না, হ্যাঁ, তো এটাকে আমি দুই ভাগে ভাগ করছি। চাইলে এটাকে ভাঙ্গা তিনটা আলাদা রুল বানানো যেত। হ্যাঁ, পিএস থাকলে পি সাইলেন্ট, পিটি থাকলে পি সাইলেন্ট, পি এন থাকলে পি সাইলেন্ট, মানে তিনটা আলাদা লাইনে লেখা যেত। কিন্তু আমি আলাদা লাইনে না রেখে একটা লাইনে লিখছি আমি। হ্যাঁ, জি। তো প্রথম রুলটা কি? খেয়াল করেন, শব্দের শুরুতে, মানে এই ঘটনাটা সাধারণত শব্দের শুরুতেই ঘটে। এখানে দেখেন ব্রেকেট দেওয়ার মানে কি? আমি তো চাইলে ব্রেকেট ছাড়াও লিখতে পারতাম, তাই না? যেমন আগের কথাগুলো কি ব্রেকেট ছাড়া লেখা আছে না? কিন্তু এটাকে ব্রেকেট দেওয়ার অর্থ কি? ব্রেকেট দেওয়ার অর্থ হচ্ছে যে কেসগুলো সাধারণত শব্দের শুরুতে ঘটে, শেষে খুবই কম ঘটে, রেয়ার। এজন্য এটাকে ব্রেকেট দেওয়া দেওয়া হয়েছে আর কি। চলেন আমরা দেখি। এটা একটা হচ্ছে, মানে এটা কিন্তু রুল বলা যায়। ওকে, মানে যেখানেই দেখবেন শব্দ শুরুতে পি এস পি টি পি এন আছে, জাস্ট পিটা সাইলেন্ট হবে, আর এস টি এন এই লেটার গুলো উচ্চারণ হবে। এইটা একটা। আরেকটা হচ্ছে কি, যে রুলের বাইরে মানে মিক্সিং ভাবে কিছু শব্দের মধ্যে, মানে ছড়ায় ছিটায় কিছু শব্দের মধ্যে আমরা পি সাইলেন্ট দেখতে পাই। চলেন আমরা প্রথমটাই দেখি, যে শব্দের শুরুতে কোথায় পি এস পি টি এবং পি এন আছে, যেখানে পি সাইলেন্ট। চলেন আমরা দেখি। খেয়াল করেন পি এস দিয়ে আমরা প্রথমে একটু দেখি। যেমন দেখেন একটা শব্দ পি এস ওয়াই। আচ্ছা, এই শব্দের উচ্চারণ কি? একটু বাম দিক থেকে টেনে লিখি আমরা, তাহলে জায়গা হবে। এই শব্দের উচ্চারণ কি? সাইকো। কি উচ্চারণ? সাইকো। এই বরাবর ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ সাই, পিটা সাইলেন্ট, সাই। এই অংশের উচ্চারণ কৌ, সাইকো। এখানে সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হবে, কারণ কি বলেন তো? কারণ এটা গ্রিক অরিজিন। মানে এটা গ্রিক অরিজিন আপনার চেনার দরকার না। আমি তো কে এর মতো উচ্চারণ করছি না, তার মানে বুঝে না এটা গ্রিক অরিজিন। সাইকো, সাইকো মানে কি? সাইকো মানে হচ্ছে মন, আত্মা, মনস্তাত্ত্বিক ব্যাপার, মন, মন আর কি, আত্মা। এই সাইকো শব্দের অর্থ আমরা অনেক পাগল হিসেবেও নেই, এই লোকটা সাইকো হয়ে গেছে এরকম বলি না। হ্যাঁ, এই আর কি। মেন্টাল শব্দের অর্থ কি? মেন্টাল মানে হচ্ছে মন সংক্রান্ত, হ্যাঁ, ব্রেন সংক্রান্ত। ওটাকে আমরা একটা অর্থে পাগল অর্থে নিই, এরকম আর কি। সাইকোর একটা সমার্থক মানে অর্থ হিসেবে আমরা পাগল ব্যবহার করি আর কি। তো যাই হোক, এই শব্দের উচ্চারণ হচ্ছে সাইকো, পিটা সাইলেন্ট। তো এটা সাইকো। শেষে যদি আমরা লজি যোগ করি, তাহলে শব্দের উচ্চারণ কি? সাইকোলজি। কি উচ্চারণ? সাইকোলজি, পি এস আছে। তারপরে একটা শব্দ আছে সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, সাইকিয়াট্রিস্ট অ্যাকচুয়ালি, সাইকিয়াট্রিস্ট। চলেন আমরা শব্দটা একটু লিখি। সাইকিয়াট্রিস্ট অর্থ বুঝেন? অর্থ হচ্ছে সাই, বাংলাদেশে বর্তমানে অনেকে আছে সাইকিয়াট্রিস্ট। আচ্ছা, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, এখানে এইভাবে ভাগ হবে আর কি। প্রথম অংশ হচ্ছে সাই, এখানে পিটা সাইলেন্ট। হ্যাঁ, এটার অংশ উচ্চারণ হচ্ছে কাই।
এটার উচ্চারণ আ, কায়াট্রিস্ট, সাইকায়াট্রিস্ট। হ্যাঁ, এটাকে আমরা বাংলাতে টানের উপর সাইকেট্রিস্ট সাইকেট্রিস্ট এরকম বলি আর কি, কিন্তু অরিজিনাল উচ্চারণ হচ্ছে সাইকায়াট্রিস্ট। আচ্ছা, এর অর্থ কি? যারা মনোবিজ্ঞানী আর কি। হ্যাঁ, বলতে পারি আমরা মনোবিজ্ঞানীকে ইংরেজিদেরকে সাইকায়াট্রিস্ট বলে। আচ্ছা, এই মেডিকেল টার্মগুলো আমি একটু কম জানি। হ্যাঁ, এখন এই যে আমি বললাম যে সাইকায়াট্রিস্ট অর্থ মনোবিজ্ঞানী, ভাই মোট কথা হচ্ছে মন মন বিশেষজ্ঞ আর কি। এখন কি এটা কি মন 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 বিশেষজ্ঞকে মনোবিজ্ঞানী বলে কিনা? হ্যাঁ, আমি ভাই মেডিকেল টার্ম কম বুঝি, তো যদি সাইকায়াট্রিস্টের অর্থ যদি মনোবিজ্ঞানী না হয়ে থাকে আমি সরি। হ্যাঁ, কিন্তু এটার হচ্ছে যে মন বিশেষজ্ঞ এরকম অর্থ দেয়। আচ্ছা, তারপর দেখেন এবার পিটি দিয়ে আমরা একটা দেখি। পিটি, ভাই যত দিন যাবে নলেজ বাড়বে, এটাই স্বাভাবিক। আজকে আমার জ্ঞান যতটুকু 2 বছর পর আরো বাড়বে। মানুষ শিখতে শিখতে বড় হয়। আমার মধ্যে একটা গুণ আছে, সেটা হচ্ছে আমি না কখনো এটা ভাবি না যে আরেকজনকে কিছু শেখানোর জন্য নিজেকে বিশাল কিছু জানা লাগবে। হ্যাঁ, আমি যদি এতটুকু জানি, এর ভিতর থেকে এতটুকু আরেকজনকে দিতে পারলে হয়েছে। আমি আমি দেবো এতটুক, আমার এতটুক জানলে হবে, আমার এতগুলা জানার দরকার নেই। সহজ কথায় বলতে গেলে ক্লাস 5-এর পড়া পড়ানোর জন্য মাস্টার্স পাস করা লাগে না। 5-এর পড়া পড়ার জন্য ওই এসএসসি ইন্টারের স্টুডেন্ট হলে পড়াইতে পারে নাকি? এটাই তো বাস্তবতা। আমি যে ইংলিশ পড়াই, আমার সাবজেক্ট কি ইংলিশ, আমি কি ইংলিশে পড়ালেখা করছি? আমি কোনোদিন কোনো কোচিং এও ভর্তি হইনি ইংলিশে, মানে কোনো কোচিং সেন্টারে ভর্তিও আমি ইংলিশ শিখিনি। জাস্ট রিসার্চ, 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 রিসার্চ। হ্যাঁ, আর আমি সেলফ স্টাডি করতে পারি। যে কোনো টপিক ভালো ভিডিও পাইলে, ভালো বই পেলে আমি একাই শিখতে পারবো। যেখানে আটকে যাবো ওইখানে কারোর হেল্প নিব, এই। তবে হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া রাখবেন, আমার ইংলিশে মাস্টার্স করার ইচ্ছা আছে, করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পিটি দিয়ে আমরা একটা উদাহরণ দিই, খেয়াল করেন। যেমন দেখেন, আচ্ছা এখানে পিটা সাইলেন্ট, এই শব্দের উচ্চারণ রিসিট, নট রিসিপ্ট। রিসিপ্ট মানে কি? রসিদ, যেমন আমরা বলি মানি রিসিপ্ট, বলি কিনা? বলি মানি রিসিপ্ট। ওকে, পিটা সাইলেন্ট। আচ্ছা, এবার পি এন দিয়ে একটা দেখাই, এক পি এন একসাথে আছে এরকম দেখাই, খেয়াল করেন। খেয়াল করেন এই শব্দের উচ্চারণ কি? পিটা সাইলেন্ট। এখানে ভাগ হবে নিউ মো নিয়া, নিউমোনিয়া। এই শব্দের উচ্চারণ নিউমোনিয়া, একটা রোগ। হ্যাঁ, শ্বাসকষ্টজনিত একটা রোগ, নিউমোনিয়া, নাম শুনছেন? এই হচ্ছে সেই নিউমোনিয়া, পিটা সাইলেন্ট। অ্যাডভান্স লেভেলের শব্দ, কিন্তু আমরা কিন্তু খুব কম দেখতে পাই এই শব্দগুলো। এমন না যে আপনার প্রত্যেকদিন ব্যবহার হয়, মাসে একবার ব্যবহার করবেন কিনা, বছরে একবার ব্যবহার করবেন কিনা সন্দেহ আছে। বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। এবার চলেন যে আরো যেসব শব্দে পি সাইলেন্ট থাকে, মানে ছড়ায় ছিটায় আছে, এগুলো তো এর আগে যেগুলো দেখলাম এগুলো তো একটা প্যাটার্নের মধ্যে ছিল। খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, 4টা শব্দ দেখাবো, একটু ভালোভাবে খেয়াল করেন। সি ইউ, এটা হচ্ছে এ। আচ্ছা দেখেন, তো এটা দেখলে সাধারণভাবে মনে হয় যে এটা কম্পাউন্ড ওয়ার্ড। এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে বোর্ড, তাই না? ভাই, এটা মানে হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড না ভাই, এটা কাবোর্ড। এই শব্দের উচ্চারণ কি? কাবোর্ড। এখানে পিটা সাইলেন্ট, কাবোর্ড, নট কাপবোর্ড। অরিজিনালি এই শব্দের উচ্চারণ কি জানেন? কাবার্ড। মানে এখানে যে ও এর উচ্চারণ, যে আমরা লং লং এস ও এর সাউন্ড দিয়ে পড়ছি না, কাবোর্ড, অ্যাকচুয়ালি এখানে ও এমিলে লং সাউন্ড দিচ্ছে না, লং ওর সাউন্ড দিচ্ছে না। এখানে সাউন্ডটা হচ্ছে আর্ট, কাবার্ড, এরকম। কিন্তু আমরা আমাদের কোর্স থেকে এই সূক্ষ্ম ব্যাপারগুলোকে বাদ দিছি। কাবোর্ড, সমস্যা নাই। হ্যাঁ, শোয়া সাউন্ড বলে একটা সাউন্ড আছে, যেটাকে আমরা আমাদের কোর্স থেকে পরিকল্পিতভাবে বাদ দিছি, কারণ এটা খুবই সূক্ষ্ম একটা ব্যাপার। ওকে, চলেন। কাবোর্ড মানে কি? আলমারি। হ্যাঁ, আলমারি বলতে না, আলমারি তো আলাদা, ইংরেজি আছে আলমিরা, কিন্তু এক ধরনের আলমারি আছে যেটা ওয়ালের সাথে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট না অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট করা থাকে। হ্যাঁ, ওটা কি? ওটা হচ্ছে কাবোর্ড আর কি।
আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। চলেন আর একটা শব্দ দেখি। এটা আর, হ্যাঁ। তো এখানে পিটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে রাসবেরি। এখানে এক্সট্রা জেড এর মতো সাউন্ড দিবে, ডিরেক্ট মাথায় ঢুকায় ফেলান। রাসবেরি। ব্লুবেরি আছে না, ব্লুবেরি একটা এক জাতীয় ফল, রাসবেরি হচ্ছে এক ধরনের ফল আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার অতি গুরুত্বপূর্ণ এই সময়ের, অতি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি অতি পরিচিত একটা শব্দ আপনাদেরকে দেখাই। এই যে আপনারা বিভিন্ন টক শোতে দেখেন না, এই যে সরকার পতনের সময় মানুষ বললো না, কু হচ্ছে, কু পাল্টা কু পাল্টা কু। কু এই শব্দটা কেউ শুনছেন? কু, কু, এই কু এর বানানটা দেখেন, খেয়াল করেন। COUP। এখানে পিটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে কু। হ্যাঁ, এখন কিন্তু আমরা অনেকে শুনতে পাই এই শব্দটা, যে অনেক মানে হচ্ছে কি বলবো, মানে অনেক দল গোষ্ঠী তারা কু করতেছে। কু মানে কি? বিকল্প কৌশল, মানে কু কৌশল করতেছে, ওটাকে ইংরেজিতে বলে কু। এখানে পিটা সাইলেন্ট, এই হচ্ছে সেই কু বানান। বুঝতে পেরেছেন? ওকে। আরেকটা শব্দ দেখ, খেয়াল করেন। CORPS। এখানে পিটা সাইলেন্ট, হ্যাঁ। এসটাকেও সাইলেন্ট রাখেন, এসটাও সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে কোর, কোর। এই শব্দের মূলত দুইটা উচ্চারণ। আমেরিকান উচ্চারণে আটটা উচ্চারণ হবে, আর ব্রিটিশরা এখানে আটটা উচ্চারণ করে না। কো এভাবে বলে, আর আমেরিকানরা বলে কোর। আমরা বাংলাদেশিরা কিন্তু আর উচ্চারণ করি ভাই। আমরা কেউ ফাদা এভাবে বলি না, মাদা। আমরা বলি ফাদার, মাদার, আর উচ্চারণ করি। ওই যে বললাম না যে আমরা ভাই ব্রিটিশও, মানে আমাদের যখন যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবে বলি আর কি। আচ্ছা, এই শব্দের উচ্চারণ কোর। কোর মানে কি? কোর মানে হচ্ছে সৈন্যদল। হ্যাঁ, যেমন BNCC, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। BNCC নাম শুনছেন? দেখেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এখানে হচ্ছে এই কোরের ইংরেজি হচ্ছে এটা। বুঝতে পেরেছেন আশা করি। চলেন এবার সামনে যাই। তারপর কোন লেটার আছে? কিউ। সাইলেন্ট কিউ যুক্ত শব্দ পাওয়া যায় না। হ্যাঁ, সো পাওয়া না গেলে দেখাবো কিভাবে। কিউ এর পরে কি আছে? আর। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সাইলেন্ট আর যুক্ত শব্দ এটা একটু অ্যাডভান্স। এটা শুধু অ্যাডভান্স না, এটা বেশ অ্যাডভান্স। তো আমরা এই ক্লাসে এই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব না। হ্যাঁ, কেন করব না জানেন? যেদিন আমরা ব্রিটিশ ইংলিশ ভার্সাস আমেরিকান ইংলিশের একটু পার্থক্য দেখাবো, আপনাদেরকে বলছিলাম যে আমাদের ক্লাসের মধ্যে, ক্লাসের কিছু একটা অংশে 5-10 মিনিট সময় নিয়ে আমরা ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের বেসিক কিছু পার্থক্য দেখাবো। ওই জায়গায় এটা নিয়ে আমি কথা বলবো। অ্যাকচুয়ালি আর সাইলেন্ট থাকে না, মানে জেনারেলি চিন্তা করলে, কিন্তু একই শব্দ ব্রিটিশ ইংলিশে আর সাইলেন্ট রাখে, আমেরিকানরা সে আর কে উচ্চারণ করে। যেমন ফাদার, ফাদার শব্দের মধ্যে, আচ্ছা একটু একটু বলি, খেয়াল করেন সাইলেন্ট আর যুক্ত শব্দ নিয়ে একটু যদি বলি। যেমন দেখেন, ফাদার, মাদার দিয়ে বলি, মাদার মানে কি? মা। খেয়াল করেন, MOTHER, এখানে শেষে আর আছে, ঠিক কিনা? ব্রিটিশ ইংলিশে এই আরটা সাইলেন্ট, আর আমেরিকান ইংলিশে এই আরটাকে উচ্চারণ করা হয়। অর্থাৎ ব্রিটিশরা এই শব্দের উচ্চারণ করে মাদার, মাদার, আর উচ্চারণ করে মাদা, মানে দা বলে জিব্বাটাকে ছেড়ে দেয়, মাদার, মাদার। আর আমেরিকানরা বলে মাদার, 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 এরকম উচ্চারণ করে, আরটাকে উচ্চারণ করে। বাদ দেন ব্রিটিশ, বাদ দেন আমেরিকান, আমরা বাংলাদেশিরা কি করি? মাদার আর উচ্চারণ করি কিনা? ইয়েস অর নো? করি। তো সাইলেন্ট আর যুক্ত শব্দ অ্যাকচুয়ালি আর, যদি আপনি আমেরিকান ইংলিশ বিবেচনা করেন তাহলে আর সাইলেন্ট নেই, কিন্তু ব্রিটিশ ইংলিশ বিবেচনা করলে আর সাইলেন্ট আছে। এই জন্য এই টপিকটাকে আমরা ওই ব্রিটিশ ভার্সেস আমেরিকান ইংলিশের যে ছোট্ট আলোচনা, ওইখানে আমরা ছোট্ট করে বলবো আর কি। ঠিক আছে? তো এটাকে আমরা স্কিপ করে দিই। আচ্ছা, চলেন। ভাই আমরা আর সাইলেন্ট করব না, দরকার নেই। আর আমরা কেউ আর সাইলেন্ট করব না, ব্রিটিশরা করলে করুক, আমরা আর উচ্চারণ করব। ঠিক আছে? চলেন। আচ্ছা, এবার দেখবো যেসব জায়গায় এস উচ্চারিত হবে না। সাইলেন্ট এস এর ধরাবাঁধা কোনো রুল নাই। সাইলেন্ট এস এর কি নাই? ধরাবাঁধা কোনো রুল নাই। যেহেতু রুল নাই, তাহলে কি করতে হবে?
যে কয়েকটা শব্দ থাকবে আয়ত্ত করে নিতে হবে, এটাই, কোনো রুল নাই। তবে অনেক জায়গায় অনেক স্যাররা বলে থাকেন যে এস এল একসাথে থাকলে এল সাইলেন্ট। ভাই এটা রুল না, এটা রুল না। কয়েকটা শব্দের মধ্যে, হ্যাঁ, কয়েকটা শব্দের মধ্যে এস এল আছে তাই বলে এস টা সাইলেন্ট? এস এল তো কনসোনেন্ট ব্লেন্ডো। ভুরি শব্দ আছে যেখানে এস এল একসাথে আছে, এস উচ্চারণ হচ্ছে। কয়েকটা প্যাটার্নে দেখার কারণে এটাকে রুল বলার কোনো সুযোগ নেই। জোর করে খাম্বা ঠেললেই হবে না। ক্লাসের মধ্যে আমার কথাবার্তা জানি কেমন, তাই না? ভাই কি বলবো বলেন, মাফ করে দিয়েন। কেন জানি আমি এইভাবেই কথা বলি। চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ফর্মাল ওয়েতে কথা বলার জন্য। হ্যাঁ, দোয়া করবেন। আচ্ছা চলেন, চলেন তাহলে আমরা দেখি এসে ধরা বাঁধার কোনো রুল নাই। তাহলে আমাদের কি কি করতে হবে? কিছু শব্দ আমাদেরকে ডিরেক্ট কি করতে হবে ভাই, খেয়াল করেন। আই এস এল ই, এই শব্দের মধ্যে এসটা সাইলেন্ট, কোনো রুল নাই। এসটা যদি সাইলেন্ট হয় তাহলে এই শব্দের উচ্চারণ হচ্ছে আইল। কি উচ্চারণ? আইল। আইল মানে কি জানেন? আইল মানে হচ্ছে দ্বীপ। আইল মানে দ্বীপ। আচ্ছা, এবার আরেকটা শব্দ দেখেন, এ আই এস এল ই, এখানেও এসটা সাইলেন্ট, এখানেও সেম উচ্চারণ আইল। আইল মানে কি এখানে? এই আইল মানে হচ্ছে করিডোর, ক্ষেতের আইল। একটা মজার ব্যাপার বলি, আপনারা যেটাকে ক্ষেতের আইল বলেন না, ওটা অ্যাকচুয়ালি ইংলিশ। অনেক বাংলা শব্দ আছে যেগুলো ইংলিশ, যে আপনারা জানেনও না যে ওটা যে ইংলিশ। আইল মানে হচ্ছে করিডোর, সরু রাস্তা। আইল শব্দের বাংলা কি? সরু রাস্তা, আইল। এইটা আর এইটা দুটার সেম উচ্চারণ, হোমোফোনস, বানান আলাদা, সেম উচ্চারণ, হোমোফোনস। বাম পাশের যে আইল এটার অর্থ দ্বীপ, আর ডান পাশের যে আইল এটার অর্থ হচ্ছে সরু রাস্তা বা করিডোর। কি বুঝতে পেরেছেন? ওকে, বুঝতে পেরেছেন আশা করি। এবার খুব কমন, হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। আই এস এল এ এন ডি, এই শব্দের উচ্চারণ কি? এখানে এসটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে আইল্যান্ড। এই বরাবর ভাগ হবে আইল্যান্ড। হ্যাঁ, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, যেমন সেন্ট মার্টিন আইল্যান্ড। দ্বীপ আছে না, দ্বীপ ভাই। আইল মানেও দ্বীপ, কিন্তু আমরা সাধারণত দ্বীপ বলতে আইল্যান্ড শব্দটাকেই ব্যবহার করি আর কি, ইংরেজিতে আইল্যান্ড। বুঝতে পেরেছেন? গুগল ম্যাপে দেখেন, অনেক জায়গায় দেখবেন উমুক আইল্যান্ড তুমুক আইল্যান্ড লেখা, এভাবে লেখা। এখন যে ব্যক্তি সাইলেন্ট লেটার সম্পর্কে জানে না, উনি তো এটাকে ইসল্যান্ড পড়ে ফেলবে, তাই না? হিসেবে তো ইসল্যান্ডই হয়। এই জন্য সাইলেন্ট লেটার ক্লাস ইম্পর্টেন্ট। আইল্যান্ড শব্দের উচ্চারণ কি? আইল্যান্ড অর্থ কি? দ্বীপ। আচ্ছা, এবার দুটা শব্দ দেখাই, যে শব্দ দুইটা আনকমন, অত বেশি কমন না, কিন্তু দেখাই। হ্যাঁ, এবং উচ্চারণ করতে গেলেও দেখবেন যে প্যাখাপ্পা লাগতেছে, লাগলেও কিছু করে না, ডিরেক্ট উচ্চারণ মুখস্থ করে নেবেন। আচ্ছা, প্রথমে একটু সহজটা দেখাই। এখানে এসটা সাইলেন্ট, এই শব্দের উচ্চারণ ডেব্রি। ডেব্রি, এসটা সাইলেন্ট, ডেব্রিস না, ডেব্রি। ডেব্রি মানে হচ্ছে ধ্বংসস্তূপ, মানে কোনো কিছু ধ্বংস হয়ে গেলে, ধরেন একটা বিল্ডিং ভাঙছে, অনেকগুলা ইট পাথর গোড়া মোড়া একসাথে, ডেব্রি। এই ধ্বংসস্তূপের কিন্তু আরো সুন্দর সুন্দর মানে ইংরেজি আছে, কিন্তু এটা ব্যবহার কম হয় আর কি, ডেব্রি। ওকে চলেন আরেকটা শব্দ দেখি, খেয়াল করেন। যেমন দেখেন, আহ তারপর হচ্ছে, সরি, এখানে কি আছে? হ্যাঁ ঠিক আছে ভালো। ভাই মানে একটা সত্যি কথা বলি, ঈদের নামাজ যে আমরা পড়ি, বছরে কয়বার পড়ি? 2বার পড়ি। হ্যাঁ, চর্চা এমন একটা জিনিস, যে জিনিসের চর্চা চর্চা থাকে সেটা হয় ফ্লুয়েন্ট, যেটা চর্চা থাকে না সেটা আমাদের জং পড়ে যায়, মরিচা পড়ে যায়। হ্যাঁ, এই শব্দ আমি জীবনে কয়বার লিখছি আমার মনে নেই, মানে এত কম লিখছি, লিখি নাই মনে হয়, এরকম একটা ব্যাপার। মানে খুবই আনকমন এই শব্দগুলা। ইংলিশে 1,71,000 শব্দ আছে। আমি ইংলিশ টিচার, তাই বলি কি আমার 1,71,000 শব্দ মুখস্থ আছে? কি মনে হয়? নাই।
5 6 7 8, 8 হবে না, 6 7 5, 5 প্লাস হবে আশা করি, 5 6 এরকম। গুনি নেই, গুনলে আমি বলতে পারতাম। যাই হোক, এখানে এসটা সাইলেন্ট। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ হচ্ছে বর্জুয়া। এবং এই শব্দগুলো ভাই অরিজিনালি মানে ইংলিশ থেকে আসে, অন্য ভাষা থেকে ঢুকছে অ্যাকচুয়ালি। বর্জুয়া দেখানো লাগবে তাই দেখাচ্ছি, ওই যে 7 নাম্বার সেকশন 41 নাম্বার ক্লাস সূক্ষ্ম ব্যাপারগুলো দেখাইতে হবে এই জন্য। বর্জুয়া, বর্জুয়া মানে হচ্ছে সংরক্ষণশীল। এখানে এসটা সাইলেন্ট। বাংলা উচ্চারণ স্ক্রিনশটে পেয়ে যাবেন। যে এই এই দেখেন আইল্যান্ড, আইল এগুলো কমন, কিন্তু এই যে শব্দগুলো ডেব্রি, বর্জুয়া এগুলো কমন না অতটা। আচ্ছা চলেন সামনে আগে। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, বেশ ইম্পর্টেন্ট। এইগুলা দিয়ে অনেক কমন শব্দ আছে টি দিয়ে, খেয়াল করেন। চারটা মানে টি যে সাইলেন্ট হয় 4টা ভাগে ভাগ করা হয়েছে। এবং দেখেন এগুলোতে ব্রেকেট মারে মেরে দেওয়া হয়েছে। আগে পড়ি, আগে কি লেখা। শব্দের শেষে যদি TCH থাকে তাহলে টি সাইলেন্ট, শব্দের শেষে STEN থাকলে টি সাইলেন্ট, শব্দের শেষে STLN থাকলে টি সাইলেন্ট। এবং এগুলা কেন ব্রেকেটে লাগা হয়েছে জানেন? কারণ এগুলা শব্দের শেষেই ঘটে বেশিরভাগ। হ্যাঁ, শব্দের, এখন কেউ যদি কম্পাউন্ড ওয়ার্ডের ভিতরে দেখেন তখন তো সেটা শব্দের মাঝখানে ঢুকে যাবে। হ্যাঁ, কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা শব্দের শেষে আসে। আর এছাড়াও ছড়ানো ছেটানো ভাবে আরো কিছু শব্দে আমরা কি দেখতে পাই, টি সাইলেন্ট দেখতে পাই। চলেন আমরা এক এক করে দেখবো। TCH এটা অনেক কমন একটা জিনিস। TCH, টি সাইলেন্ট থাকে, অনেক কমন একটা জিনিস। যেমন দেখেন MATCH, এই শব্দের উচ্চারণ কি? ম্যাচ। এখানে টি সাইলেন্ট। ম্যাচ, ম্যাচ মানে কি? ম্যাচ মানে ওই যে বাংলাদেশ বনাম, হ্যাঁ, কোন দেশ বলবো, বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ ধরেন, বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচ, এখানে টিটা সাইলেন্ট। ঠিক আছে, ম্যাচ, এটা অর্থ কি দিব ভাই? ম্যাচ মানে ম্যাচ। তারপরে দেখেন CATCH, এখানে টিটা সাইলেন্ট। ক্যাচ, ক্যাচ মানে কি? ক্যাচ মানে হচ্ছে ধরা, খুবই সিম্পল। এখানে যার মধ্যে কিছু নেই, সিম্পল। TCH দেখবেন, টি সাইলেন্ট। হ্যাঁ, তারপর আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন SKETCH, এখানে টিটা সাইলেন্ট। স্কেচ, স্কেচ মানে কি? নকশা, আঁকানো। হ্যাঁ, ছবি মানুষ আঁকায়, স্কেচ করে, স্কেচ। তারপরে ঘড়ির ইংরেজি কি? WATCH, এই শব্দের উচ্চারণ কি? ওয়াচ, এখানে টিটা সাইলেন্ট। আচ্ছা, স্পেলিং এর একটা রুল শিখাই, যদিও আমাদের কোর্সের অংশ না এটা, মনে রাখবেন। এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে, কথাটা মনে রাখেন, মনে রাখতে পারলে রাখবেন, না রাখলে না রাখবেন। এগুলো স্পেলিং এর রুল, মানে বানানের রুল। ওই যে অনেকে বলেন না বানান লিখতে ভুল হয়, আপনি যদি মোটামুটি কিছু রুল 20 25 30টা 50টার মতো স্পেলিং রুল আয়ত্ত করতে পারেন, আপনার হাতের লেখা অনেকটা নির্ভুল হবে। একটা স্পেলিং রুল শিখাই দিই। এক সিলেবল বিশিষ্ট শব্দে, এক সিলেবল বিশিষ্ট শব্দে শর্ট সাউন্ডের পরে যদি চ উচ্চারণ আনার দরকার পড়ে, তাহলে CH এর আগে টি বসাইতে হবে। কথাটা আবার বলি, এক সিলেবল বিশিষ্ট, এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি চ সাউন্ড আনার দরকার পড়ে, তাহলে CH এর আগে, নর্মালি CH এর উচ্চারণ চ, CH এর আগে টি আনতে হবে। এবার কয়শো উদাহরণ দিবেন দেন। হ্যাঁ, ধরেন স্পেলিং রুলটা আপনি জানলেন। যখন আপনি ক্যাচ লিখবেন, ক্যাচ, বা আমি ম্যাচ যখন লিখবেন, MACH এইভাবে লিখলে কিন্তু ম্যাচ হয়ে যেত, কিন্তু এটা কিন্তু এক সিলেবল বিশিষ্ট শব্দ এবং শর্ট সাউন্ডের পরে আমি চ সাউন্ডটা নিয়ে আসতেছি, সুতরাং এখানে টি লিখতে হবে। ম্যাচ, স্পেলিং এর রুল। একটা রুল এই যে বললাম, এটা মাথায় রাখলে আপনি অনেকগুলো ওয়ার্ড আপনি নির্ভুলে লিখতে পারবেন। বুঝছেন? যেমন দেখেন আরেকটা শব্দ উদাহরণ দেই, উইচ। না, হ্যাঁ, দেখেন WHITH, উইচ, উইচ মানে হচ্ছে ডাইনি, এখানে টিটা সাইলেন্ট। উইচ, এরকম আরো অনেক উদাহরণ আছে ভাই, অনেক উদাহরণ আছে, এই মুহূর্তে মাথায় আসতেছে না। এরকম এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষে যদি চ সাউন্ড আনার দরকার পড়ে, তাহলে ওই চ এর আগে টি বসাইতে হবে, আর টিটা সাইলেন্ট। স্পেলিং এর রুল।
আমরা এখানে রিডিং পড়ার রুল শিখতেছি, নট স্পেলিং। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে স্পেলিং এর উপর, দেখে নিবেন। হ্যাঁ, হিন্দিতে ভালো আছে, ইংলিশে অনেক ভালো আছে, বাংলা তো এরকম নাই। আচ্ছা, তাহলে এই আর কি। চলেন এবার পরবর্তী ইয়াতে যাই। শব্দের শেষে যদি STEN থাকে তাহলে টি সাইলেন্ট। হ্যাঁ, একটা মজার কথা বলি, এই যে দেখাচ্ছি না, এগুলো রুল না, গাইডলাইন, কিন্তু ঢালাওভাবে কাজ করে, বুঝছেন? ঢালাওভাবে কাজ করে, কিন্তু আপনার জন্য রুল, আমার জন্য গাইডলাইন, আপনাদের জন্য কি রুল। আপনারা রুল হিসেবে শিখে রাখেন যে না, মাসুদ ভাই পড়াইছে, মাসুদ স্যার পড়াইছে। ওকে, আপনি তো আমার বইতে পড়বেন তাই না? আপনারা তো বইতে কিছু লেখা দেখলে সেটা রুল ভাবেন। আমিও তো কিছুদিন পরে বই লিখবো ইনশাল্লাহ, রিডিং পড়া, তখন লিখে দিব। আপনারা বলবেন মাসুদ ভাইয়ের বইতে পড়ছি, মাসুদ স্যারের বইতে পড়ছি, ওটাই দলিল। ওই লেখার বইটাই কি দলিল। এখন কেউ যদি কোনো উপরি মহল থেকে কোনো স্যার যদি আমাকে বলে স্যার এটা কোথায় পাইছেন, আমি বলবো স্যার এটা রুল না, গাইডলাইন। তো স্টুডেন্টদের সহজের জন্য রুল বলে দিছি, বুঝছেন? আচ্ছা দেখেন, STEN থাকলে টি সাইলেন্ট, এগুলো হচ্ছে গাইডলাইন আর কি। কিছু রুল থাকে, কিছু গাইডলাইন থাকে। আচ্ছা চলেন, যেমন দেখেন একটা উদাহরণ, অনেক কমন একটা উদাহরণ। আচ্ছা, এই শব্দের উচ্চারণ কি? লিসেন। কি উচ্চারণ? লিসেন, টি সাইলেন্ট। লিসেন। লিসেন মানে কি? লিসেন মানে শোনা। লিসেন, হেই লিসেন টু মি, মানে আমাকে, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। লিসেন, টিটা সাইলেন্ট। কিভাবে? STEN, এরকম। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দিতে পারি, খেয়াল করেন। যেমন দেখেন, FASTEN, টিটা সাইলেন্ট। উচ্চারণ কি? ফ্যাশন বা ফাসেন, দুই ভাবে হয়। ফ্যাশন। ফ্যাশন মানে কি? কোনো কিছুকে দৃঢ় করা, টাইট করা, ফ্যাশন। ঠিক আছে, ওকে। আরেকটা উদাহরণ দেখেন, CH। আচ্ছা, এখানে টিটা সাইলেন্ট। শুধু টি সাইলেন্ট না, এখানে আরেকটা কথা আছে ভাই, এই ইও সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ ক্রিসেন। কি উচ্চারণ? ক্রিসেন, এরকম। কিন্তু আপনাদের সহজের জন্য ইটাকে আমরা রেখে দিচ্ছি, ক্রিসেন পড়েন, কোনো সমস্যা নেই, ক্রিসেন। এত সূক্ষ্ম ব্যাপার মাথায় ঢুকায় দেওয়া যাবে না, বদহজম হবে। ক্রিসেন, অরিজিনালি ক্রিসেন, এরকম। অরিজিনালটা দরকার নেই, ক্রিসেন এভাবেই পড়ে। যেহেতু ই আছে, ইয়া শর্ট সাউন্ড দিয়ে পড়েন, ক্রিসেন। ক্রিসেন মানে কি? নাম দেওয়া, মানে কোনো কিছু নাম দেওয়া। আচ্ছা, আমি আই এম নট শিওর এটা কি খ্রিস্টানদের নামকরণ করাকে ক্রিসেন্ট বলে কিনা, কিন্তু এটার একটা অর্থ হচ্ছে নাম দেওয়া, এরকম একটা অর্থ। আচ্ছা, এবার মনোযোগটা একটু বাড়ায় দেন। এবার একটা জিনিস আছে, একটু মেধা খাটান, এবার মুখস্থ না করে একটু মেধা খাটান। একটা শব্দ লিখি, একটু প্রথমে যেটা লিখছিলাম খেয়াল করেন, LISTEN। এই শব্দের উচ্চারণ আমরা কি বলছি? লিসেন। এবং আমাদের সূত্রটা কি ছিল? শব্দের শেষে হওয়া লাগবে। কোথায় হওয়া লাগবে? শব্দের শেষে। হ্যাঁ, আচ্ছা। লিসেনিং, আমরা বলি না লিসেনিং? তো লিসেনিং শব্দের শেষে কি করা হয়? এই এন এর শেষে ING সাফিক্স কে যুক্ত করে দেওয়া হয়। সাফিক্স কি করে বলেন? সাফিক্সের কাজ কি বলেন? সাফিক্সের কাজ কি? শব্দের শেষে বসে নতুন শব্দ তৈরি করে, রাইট? তো মূল শব্দ হচ্ছে লিসেন, এর শেষে ING যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি, লিসেনিং। লিসেনিং মানে কি? লিসেন হচ্ছে একটা ভার্ব, শোনা। আর লিসেনিং হচ্ছে লিসেন ভার্বের ING ফর্ম। তো এখন যারা শুধু ব্যাপারটাকে মুখস্থ করছে, তারা বলবে, আচ্ছা ভাই, তারা প্রশ্ন করবে এরকম, আচ্ছা ভাই, আপনি বললেন শব্দের শেষে STEN থাকলে টি সাইলেন্ট হয়, কিন্তু এই লিসেনিং শব্দের মধ্যে STEN তো মাঝে, কি ঠিক কিনা? এই প্রশ্ন কিন্তু অনেকে করতে পারে। কারা করবে জানেন? যারা শুধু ব্যাপারগুলোকে মুখস্থ করে, মেধা খাটায় না। ভাই অরিজিনালি ING সাফিক্স বাদ দিলে ভাই এটা কিন্তু শব্দের শেষেই পড়ে, ঠিক কিনা? শেষেই পড়ে। ING সাফিক্স যুক্ত করার কারণে এটা মাঝখানে পড়ে গেছে, কিন্তু মূল শব্দ কিন্তু লিসেন। এই যে দুই একটা জায়গায় আপনারা এরকম মাঝখানে দেখবেন, এই জন্যই মূলত এখানে ব্রেকেট দিয়ে দিছি, নয়তো ব্রেকেট দিতাম না। কিন্তু জেনারেলি এগুলো শব্দের শেষেই আসে। ওই যে সাফিক্স যুক্ত হইলে, কম্পাউন্ড ওয়ার্ড হলে তখন মাঝখানে চলে আসে। মাথাটাকে একটু অ্যালার্ট রাখবেন, হ্যাঁ? সবকিছু এভাবে চোখ বন্ধ করে মুখস্থ করবেন না, বুঝার চেষ্টা করবেন, বিচক্ষণতা বাড়াবেন। চলেন, তারপরে কি লেখা দেখেন।
STLN থাকলে শব্দ এখানেও ব্র্যাকেট দেওয়া। হ্যাঁ, তাহলে কি টিটা সাইলেন্ট। এই সরি, এখানে আমার ভুল হয়েছে ভাই। তাড়াহুড়া ঘোড়ার ডিম। আচ্ছা, এখানে আমি আমি খুবই সরি, এটা STLE হবে অ্যাকচুয়ালি, STLE হবে, STLE। ওকে, আমি খুবই সরি। ওই যে বললাম না যে আজকে রিভিশন দেওয়ার সময়টা পাইনি আমি, আর এটা পড়াইতে গিয়ে চোখের মধ্যে আসতেছে আর কি, যে STLN তো আসলে এরকম কিছু নাই। STLE থাকলে টি সাইলেন্ট। ওকে, ওকে চলেন, যেমন একটা উদাহরণ দেখি। CASTLE, এখানে কি সাইলেন্ট? টি সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ ক্যাসল, ক্যাসল। এই এসটা এল এর উপরে গিয়ে পড়বে অর্ধ আকারের সহযোগিতা নিয়ে, কারণ এটা কনসোনেন্ট এল এর ব্যবহারে পড়ে গেছে। ক্যাসল, ক্যাসল মানে কি? ক্যাসল মানে হচ্ছে দুর্গ আর কি, কেল্লা, ক্যাসল। আচ্ছা, তারপর দেখেন আরেকটা, HUSTLE, এখানে টিটা সাইলেন্ট। হাসল, এই শব্দের উচ্চারণ কি? হাসল। হ্যাঁ, হাসল, হাসল। হাসল মানে কি? হাসল মানে হচ্ছে তাড়াহুড়া করা, হাসল। ওকে, চলেন আরেকটা উদাহরণ দেখি। যেমন WHISTLE, এখানেও টি সাইলেন্ট, শব্দের শেষে আছে। এই শব্দের উচ্চারণ হচ্ছে উইসল, উইসল। মানে এরকম উই, এখানে যে এইচ সাইলেন্ট জানেন তো, ডাব্লিউ এবং এইচ একসাথে থাকলে এইচ যে সাইলেন্ট হয় জানেন তো, সেকশন 4-এ পড়ে আসছি। হুম, কি ভুলে গেছেন? ডাব্লিউ এইচ যে কনসোনেন্ট ডায়াগ্রাফস, উইসল। এই শব্দের মধ্যে তিনটা সাইলেন্ট লেটার ভাই, তিনটা, তিনটা সাইলেন্ট লেটার, উইসল। মানে ব্যাপারটা এরকম হইলেও খারাপ ছিল না, এরকম হলে খারাপ ছিল, উইসল। বুঝছেন? একদম পুরা খালি করে ফেলাইছি মাঠ। হুইসল, হুইসল শব্দের অর্থ কি? হুসাইল, আমরা যেটা হুসাইল বলি না, যেমন বাঁশি দেয়, হরন, হুসাইল মারে, পো করে হুসেল, হুসেল দেয় না, ওই হচ্ছে সে হুসেল। রোজার মাসে অনেক শোনা যায়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। হুইসল, হুইসল, উই, হুইসল, হুইসল। আশা করি বুঝতে পেরেছেন। চলেন পরবর্তী যাই। আরো যেসব শব্দে টি সাইলেন্ট থাকে, এবার আমরা দেখবো এমন কিছু শব্দ যেখানে টি সাইলেন্ট একটু ছড়ানো ছিটানো ভাবে, মানে বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, খেয়াল করেন। যেমন এখানে টি সাইলেন্ট, এই শব্দের উচ্চারণ ক্রিসমাস। ক্রিসমাস বুঝেন তো, খ্রিস্টানদের ধর্মীয় সংক্রান্ত একটা ওয়ার্ড। হ্যাঁ, বড়দিন বোঝায় আর কি, ক্রিসমাস ডে বলতে বড়দিনকে বোঝায় ক্রিসমাস, ক্রিসমাস। ওকে, চলেন তারপর দেখি। AS, তারপরে কি? THMA, এখানে টি সাইলেন্ট, এইচ ও সাইলেন্ট ভাই। অ্যাজমা, এবং এসটা হবে জেড। এই শব্দের উচ্চারণ অ্যাজমা। কি উচ্চারণ? অ্যাজমা। অ্যাজমা মানে কি? অ্যাজমা মানে হচ্ছে আপনার হাঁপানি আর কি, শ্বাসকষ্টজনিত রোগকে অ্যাজমা বলে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন SOFT, ভাই এই অংশের উচ্চারণ কিন্তু সফট, কিন্তু EN আসার কারণে, হ্যাঁ, এটাকে টি কে সাইলেন্ট করে দিচ্ছে। ওরা করছে ভাই, আমি করি নাই, যারা ভাষাটাকে বানাইছে। এই শব্দের উচ্চারণ সফেন, সফেন, সফেন। হ্যাঁ, ও, সফেন, সফেন মানে কি? সফেন মানে হচ্ছে কোনো কিছুকে গলানো। হ্যাঁ, নরম করা অর্থ ব্যবহার করা যেতে পারে, কিন্তু গলানো মূল অর্থ, কোনো কিছুকে গলিয়ে ফেলা, এরকম অর্থ দেয়। আচ্ছা, দেখেন আরো উদাহরণ দেখেন। হ্যাঁ, খেয়াল করেন। MORTGAGE, এই শব্দের মধ্যে টি সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ মর্গেজ, মর্গেজ। যারা ব্যাংক রিলেটেড লেনদেনের সাথে আছেন তারা এই শব্দটার সাথে পরিচিত থাকতে পারেন। মর্গেজ, মর্টগেজ না, টি সাইলেন্ট, মর্গেজ। এই শব্দের অর্থ হচ্ছে বন্ধক। মর্গেজ মানে কি? বন্ধক। আচ্ছা, চলেন এবার একটা শব্দ লিখি। এবার বহুল প্রচলিত একটা ভুল উচ্চারণওয়ালা শব্দ, যেটা মানুষ করে আর কি, ওটা দেখাই। হ্যাঁ, খেয়াল করেন। এই যে শব্দটা, হ্যাঁ, 700 টাকা দিয়ে 3 ঘন্টা আনলিমিটেড খাওয়া, কতদিন ধরে যাই না,
হ্যাঁ, ক্যাফেরিওতে আগে যাইতাম মাঝে মধ্যে ধানমন্ডিতে। আচ্ছা, এই যে শব্দটা, অনেকে কিন্তু এটাকে বাফেট বলে, ঠিক কিনা? বাফেট বলে। ভাই দেখেন, আপনি যদি সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু বাফেটই হয়। হ্যাঁ, 6 নাম্বার সেকশন, 7 নাম্বার সেকশনে কাজ কি, এরকম তেরা বেড়া জিনিসগুলোই তো শেখানো। তো দেখেন, এই শব্দের উচ্চারণ বাফেট না, এই শব্দের উচ্চারণ বুফেই। কি উচ্চারণ? বুফেই। টি সাইলেন্ট। শুধু টি সাইলেন্ট তা না, এই ই থেকে এ লং সাউন্ড দেয়, বুফেই। এরকম, মানে এ লং সাউন্ড দেয়। বাংলাতে লিখলে এরকম লেখা যায়, বুফেই। তো আমরা তো নর্মালি এ লং সাউন্ড যে এই, এটা উচ্চারণ করি না, তো আমরা অন্তত পক্ষে এটাও যদি করি বুফে, তাহলে কিন্তু উচ্চারণটা সঠিক হয়। কিন্তু ব্যাপার কি জানেন, আপনি যখন বুফে বলবেন, যে বাফেট বলে, যে বাফেট বলে সে হাসবে, যে আরে মানে ই করতেছে, মানে বুফে বলতেছে, মনে হয় ভুল জানে, হ্যাঁ, টি এর উচ্চারণ করতেছে না, এরকম। একজন প্রশ্ন করছে আর কতক্ষণ লাগবে? এই তো আর 8-10 মিনিট লাগবে আর কি, আমরা প্রায় শেষের দিকে আসছি। আচ্ছা, এটার উচ্চারণ কি বুফেই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে উচ্চারণটা, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশের উচ্চারণ, বুফেই। ব্রিটিশরা এটাকে বুফে উচ্চারণ করে, আর আমেরিকানরা এটাকে উচ্চারণ করে বাফেই। সেম বানান, বাফেই। হ্যাঁ, বাফে, বুফে, দুটাই সঠিক। বুঝতে পেরেছেন? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। খুব কমন একটা শব্দ না? এরকম আরেকটা শব্দ দেখি, খেয়াল করেন। বি এ ডাবল এল ই টি, এখানে টি টি হচ্ছে সাইলেন্ট, এই শব্দের উচ্চারণ হচ্ছে ব্যালেই। এখানে ই থেকে এ লং সাউন্ড পাওয়া যাচ্ছে, ব্যালেই। ব্যালেই মানে কি? নাচের দল। ব্যালেই মানে নাচের দল। ওকে, চলেন এবার একটা শব্দ দেখি, এটা অনেক কমন, খেয়াল করুন, অনেক কমন। দেখেন, এখানে টিটা সাইলেন্ট, এই শব্দের উচ্চারণ অফেন। কি উচ্চারণ? অফেন। অফেন এরকম না, আমার উচ্চারণটা একটু কপি করেন, অফেন। ফান ফান ফান, একটু কুইকলি যাবে। হ্যাঁ, মূলত এখানে ভাই ইটা কিন্তু ইয়ের যে শর্ট সাউন্ড ওটা না। হ্যাঁ, সূক্ষ্ম উচ্চারণ। বলেন আপনাদের মতো করে বলুন, অফেন। ইয়ের শর্ট সাউন্ড দিয়ে বলেন, সমস্যা নেই। অফেন। অফেন। অফেন মানে কি? অফেন মানে হচ্ছে প্রায় প্রায়, ঘন ঘন, মাঝে মাঝে, এরকম অর্থ দেয় অফেন। মজার ব্যাপার হচ্ছে, নেটিভরা, মানে যাদের ভাষা ইংরেজি, তারা অনেকে এটাকে অফটেন বলে, অর্থাৎ টিটাও সহ উচ্চারণ করে। হ্যাঁ, বা আমরা এভাবে বলতে পারি যে আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে এটাকে অফেন বলে, মানে একটু পিছনের যুগের যারা আছে তারা এটাকে অফটেন বলে। তাহলে আমরা কি করতে পারি ভাই? দুটাই সঠিক, দুটাই উচ্চারণ করতে পারেন, তবে অফেন বলেন, বেশি স্মার্ট লাগবে। অফেন মানে এটা দুটো উচ্চারণ, অফেন অফটেন দুটাই হয়। অফেন বলতে পারেন, স্মার্ট ইংলিশে ম্যাক্সিমাম মানুষ অফেনই বলে। বুঝতে পেরেছেন আশা করি। চলবে, চলেন সামনে যাই। তারপর ভি, সাইলেন্ট ভি যুক্ত শব্দ পাওয়া যায় না, তাহলে কেমনে দেখাবো? তারপর আছে সাইলেন্ট ডাব্লিউ যুক্ত শব্দ। ভাই, যেহেতু ডাব্লিউ একটা সেমি ভাওয়াল, সুতরাং এই আলোচনাটাকে আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ 42 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব, সেমি ভাওয়াল যেহেতু। ঠিক আছে, ওকে। তারপর আচ্ছা, এবার আমরা দেখবো যে যেসব জায়গায় এক্স উচ্চারিত হবে না, সাইলেন্ট এক্স যুক্ত শব্দ, এটা নাই বললেই চলে, মানে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। তো চলেন আমরা একটা মাত্র শব্দ দেখবো। কয়টা? আমরা একটা মাত্র শব্দ দেখবো। আই এম সরি, এখানে আসলে ভুলে দুইটি লেখা হয়েছে, এখানে একটা হবে অ্যাকচুয়ালি। কয়টি শব্দ আমি একটু ঠিক করে দিই। একটি। কয়টি? সাইলেন্ট এক্স যুক্ত একটি শব্দ। চলেন খেয়াল আমরা পড়ি, যেমন দেখেন, এফ এ ইউ এক্স, এখানে এক্সটা সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে ফ, ফৌ। বাংলা এরকম, ফৌ। হ্যাঁ, আর এক্সট্রা সাইলেন্ট, ফৌ। এই শব্দগুলো জানেন আসলে ইংলিশের শব্দ না, এগুলো হচ্ছে রুট অন্য জায়গার আর কি, অন্য জায়গা থেকে ইংলিশে ঢুকছে আর কি, যে কারণে সব হাবিজাবি লাগে আর কি। যে এই একটা শব্দ মনে রাখবেন। যে চলেন আমরা সামনের দিকে আগাই। এবার আমরা দেখবো সাইলেন্ট ওয়াই যুক্ত শব্দ, কিন্তু কথা হচ্ছে সাইলেন্ট ওয়াই যেহেতু
মানে ওয়াই যেহেতু সেমি ভল, তাই এটার আলোচনাকে আমরা পরবর্তী ক্লাসে রেখে দিছি। তো চলেন সামনে যাই তাহলে। তো এবার আমরা দেখবো যে যেসব জায়গায় জেড উচ্চারিত হবে না, আমাদের ক্লাসের সর্বশেষ লেটার জেড, কনসোনেন্টের সর্বশেষ মানে পুরা অ্যালফাবেটের সর্বশেষ সর্বশেষ লেটার জেড। তো আমরা ওইখানে চলে আসছি। যেসব জায়গায় জেড উচ্চারণ হবে না, কি বলা হচ্ছে এখানে, সাইলেন্ট জেড যুক্ত শব্দ নেই বললেই চলে, মানে নাই বললেই চলে। হ্যাঁ, আহ একেবারে নেই, এরকম একটা অবস্থা। তো আমরা খুঁজে খুঁজে তিনটা শব্দ নিয়ে আসছি। তো এই তিনটা শব্দ আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালোভাবে খেয়াল করেন। শব্দ তিনটা কি ভাই? এগুলো আসলে আমি যে বললাম না যে এই এই শব্দগুলো মূলত ভিনদেশি শব্দ থেকে মানে ঢুকছে আর কি, যে কারণে বানান থেকে শুরু করে উচ্চারণ থেকে শুরু করে পুরো ব্যাপারটাই হিজিবিজি। তো হিজিবিজি হোক, উচ্চারণটা একটু আয়ত্ত করে লাগবেন। যেমন খেয়াল করেন, CHEZ, হ্যাঁ এই শব্দের উচ্চারণ হচ্ছে সেই। হ্যাঁ, কি উচ্চারণ? সেই। এখানে জেড সাইলেন্ট, এখানে আবার CH এর উচ্চারণ তালে বসার মতো উচ্চারণ, সেই। হ্যাঁ, অনেকে এটাকে চেজ বলেন, চেজ না ভাই, সেই। অরিজিনাল উচ্চারণ সেই। ঠিক আছে, ওকে। তারপর দেখেন আরেকটা উদাহরণ দিই, এটা একটা গেল। তারপরে সরি, এগুলা আমি সত্যি বলতে এই শব্দগুলো আমি এর আগে লিখিও নাই কখনো, রিসার্চ করতে গিয়ে বের হয়েছে। লেসি ফেয়ার শব্দটা আর কি, এর আগে কখনো লিখিও নাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে আসলে অনেকগুলো শব্দ সাইলেন্ট, এখানে তো জেড সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে লেসি ফেয়ার, লেসি ফেয়ার, লেসি ফেয়ার। কিছুই বুঝবেন না, কেমন হইলো কিছুই বুঝবেন না। লেসি ফেয়ার, এটার বাংলা হচ্ছে অবাধ, অবাধ নীতি। ঠিক আছে, অবাধ নীতি। এর কি আরো সুন্দর ইংরেজি আছে কিনা এই মুহূর্তে মনে পড়তেছে না, তো যাই হোক, এটার উচ্চারণ হচ্ছে লেসি ফেয়ার। ঠিক আছে, চলেন আরেকটা শব্দ দেখি আমরা। রেন, কি হচ্ছে, ডেজ। হ্যাঁ আচ্ছা দেখেন, এই জেডটা হচ্ছে সাইলেন্ট, জেডটা কি সাইলেন্ট। এই শব্দের উচ্চারণ হচ্ছে রন্ডেভু, এখানে এসটাও সাইলেন্ট। শব্দের উচ্চারণ কি? রন্ডেভু। বুঝছেন অর্থ কি? মানে নির্দিষ্ট মিলনের স্থান, মানে এমন একটা জায়গা যেখানে সবাই মিলে একটা নির্দিষ্ট জায়গায় সবাই একত্রিত হয়, রন্ডেভু। হ্যাঁ, ইংলিশ প্রনাউন্সিয়েশন রুল কেন সব জায়গায় কাজ করে না, দু এক ক্লাস পরে জানতে পারবে। তো যাই হোক, এই তিনটা শব্দ একটু দেখে রাখবেন আর কি, খুবই আনকমন শব্দ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। এখন আমরা ক্লাস সামারি করব। হ্যাঁ, আপনারা স্ক্রিনশট দিবেন, তারপর হচ্ছে বাড়ির কাজ নিবেন। খেয়াল করেন, সাইলেন্ট লেটার কাকে বলে? সাইলেন্ট লেটার বলে হচ্ছে যে বর্ণ লেখায় আসে কিন্তু উচ্চারিত হয় না, তাকে বলে সাইলেন্ট লেটার। ঠিক আছে, সিম্পল। ওকে, তারপরে আমরা জানি ইংলিশ লেটার হচ্ছে 26টি। এই 26টি লেটারের মধ্যে এই অল্প দুই একটা লেটার ছাড়া, যেমন আমরা দেখতে পাই আহ আপনার হচ্ছে যে যেমন জে সাইলেন্ট হয় না, তারপর হচ্ছে কিউ সাইলেন্ট হয় না। হ্যাঁ, তারপরে আরো কোনটা কোনটা জানি সাইলেন্ট হয় না, যেমন ভি সাইলেন্ট হয় না। হ্যাঁ, এরকম মানে কিছু লেটার আছে, এই লেটার গুলো ছাড়া মোটামুটি সবগুলোই সাইলেন্ট হয় আর কি। ওকে, তো এই ক্লাসটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করছিলাম, সাইলেন্ট কনসোনেন্ট এবং সাইলেন্ট ভাওয়াল। তো সাইলেন্ট কনসোনেন্টের ক্লাসটাকেও আবার দুইটা ভাগ করা হয়েছে, যেটার এক ভাগ 40 নাম্বার ক্লাস হয়ে গেছে, আরেক ভাগ আজকে শেষ করা হলো। তো চলেন তাহলে আমরা দেখি আর কি, যেসব জায়গায় কে উচ্চারিত হবে না। হ্যাঁ, স্ক্রিনশট দিবেন, জাস্ট খালি রুল গুলো দেখা যাবে। শব্দের শুরুতে কে এন থাকলে কে সাইলেন্ট থাকবে, ব্যাস। তারপর যেসব জায়গায় এল উচ্চারিত হবে না, সাইলেন্ট এল এর কোনো ধরাবাঁধা রুল নাই। হ্যাঁ, যেহেতু রুল নাই, সুতরাং শব্দগুলো ডিরেক্ট আপনাকে আয়ত্ত করতে হবে। যদিও অনেকে বলে থাকেন যে এ ও ইউ এর পরে এল সাইলেন্ট থাকে, কিন্তু এটা আসলে রুলের মধ্যে পড়ে না, এটাকে গাইডলাইন টেকনিক, গাইডলাইনও বলা চলে না, টেকনিক বলতে পারেন, কিন্তু এই টেকনিক কাজে লাগে না সব জায়গায়। ঠিক আছে, জাস্ট এটা ধরাবাঁধা রুল না, এইভাবে মনে রাখবো। তারপর সাইলেন্ট এম যুক্ত শুধু একটি শব্দ আছে, সেটা হচ্ছে নিমোনিক। হ্যাঁ, দেখেন এখানে আমি কমা দিয়ে ভাগ করছি কেন? যদি আমি কমা দিয়ে ভাগ না করতাম, এটাকে অনেকে নিম্নিক বলে ফেলতেন, নিম্নিক। মানে আলাদা করে দিচ্ছি যাতে করে নিমোনিক এভাবে উচ্চারণটা করেন আর কি। এই একটা শব্দই আছে। হ্যাঁ, দেখেন ভাই, চাইলে এই এই একটা শব্দ কিন্তু বাদ দিয়েও পড়ানো যেত, তাই না? কিন্তু আমরা কি করছি,
একদম বি থেকে জেড পর্যন্ত যেগুলার আছে একটা হলে একটা দেখাইছি। এতে করে কি হয়েছে, আপনার মনের মধ্যে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, এর চেয়ে বিস্তারিত আর পড়ানো সম্ভব না ভাই। কোন সব জায়গায় এন উচ্চারিত হবে না? শব্দের শুরুতে এম এন থাকলে। ভাই এটা শব্দের শুরুতে না, আমি সরি, এটা আমি তখনও বলছি শব্দের শেষে। শব্দের শেষে, হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক। শব্দের শেষে এম এন থাকলে এন সাইলেন্ট। ওকে। পি কোথায় উচ্চারিত হবে না? শব্দের শুরুতে পি এস পি টি পি এন থাকলে। হুম। এবং আমরা দেখছি যে শেষেও কিন্তু আসে, যেমন পিটি দিয়ে আমরা শব্দের শেষেও দেখছি আর কি। তো এছাড়া আরো কিছু শব্দে পি সাইলেন্ট থাকে, এগুলো আমরা দেখছি। সাইলেন্ট এস এর কোনো ধরাবাঁধা রুল নাই। অনেকে বলে থাকেন এস এল একসাথে থাকলে এল সাইলেন্ট থাকে, বাট এটাকে আমরা রুল বলতে পারি না, আমি বলবো না অন্তরপক্ষে। তো যেসব শব্দের মধ্যে এস সাইলেন্ট সেগুলোকে আপনার আয়ত্ত করতে হবে আর কি, এগুলো আপনারা বাড়ির কাজে পেয়ে যাবেন। টি সাইলেন্ট কোথায় কোথায়? শব্দের শেষে টি সি এইচ, শব্দের শেষে এস টি ই এন, শব্দের শেষে এখানে আমাদের টাইপিং মিস্টেক, এখানে হবে এস টি এল ই, হ্যাঁ, থাকলে টি সাইলেন্ট। ঠিক আছে, স্ক্রিনশট দেন, এই জায়গাগুলোতে টি সাইলেন্ট। তো এবার আমরা দেখবো পরবর্তী লেটার এক্স। তো সাইলেন্ট এক্স যুক্ত একটা শব্দ, সেটা হচ্ছে ফৌ। কি উচ্চারণ? ফৌ। এখানে এই এক্সটাকে আসলে আমার এই কালিটা দেওয়ার উদ্দেশ্য, আপনি একটা জিনিস খেয়াল করে দেখছেন যে যে লেটার গুলো সাইলেন্ট আমরা কিন্তু ওই লেটারটা এই ছাই কালার দিয়ে দিছি, হ্যাঁ। আরে কাকতালে ওভাবে মিলে গেছে, আমার টি শার্টের কালারও ছাই। আচ্ছা, খেয়াল করে। তাহলে শব্দের উচ্চারণ কি? ফৌ। কি উচ্চারণ? ফৌ। জাস্ট একটা শব্দ মনে রাখবেন। তারপর সাইলেন্ট জেড যুক্ত তিনটি লেটার, তিনটি শব্দ আর কি। দেখেন এই জেডটাও কিন্তু আমার কালো দিয়ে লেখা উচিত ছিল, কারণ যেহেতু সাইলেন্ট লেটার গুলা, এটাও বলতে পারি যে হচ্ছে ইয়ে আর কি, এ আর কি। সেই লেসিফেয়ার রন্ডেভু। হ্যাঁ, কেমনে রন্ডেভু হলো ভাই জানার দরকার নেই, বানান খেয়াল করবেন, উচ্চারণটা মনে রাখবেন। আচ্ছা, তো ক্লাস এ পর্যন্তই, চলেন এখন আপনারা বাড়ির কাজ নেবেন। জি, স্ক্রিনশট দেন। আচ্ছা, বাড়ির কাজ কিভাবে দিবেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করেন। স্ক্রিনশট দেন, আমি বোঝাচ্ছি। হুবহু এইভাবে লিখবেন। হ্যাঁ, পড়বেন। শব্দের শুরুতে কে এন থাকলে কে সাইলেন্ট। ঠিক আছে, তারপরে পড়বেন কে এন ও সি কে নক, কে এন আই এফ ই নাইফ। দেখেন সাইলেন্ট কিন্তু অনেকগুলাই, যেমন এখানে সি সাইলেন্ট, এখানে ই সাইলেন্ট। এখন চাইলে এগুলো কালো দিয়ে মানে হাইলাইট করা যেত, কিন্তু আমাদের ক্লাসের যে টপিক, আমরা ওই টপিকের ভিতরে হাইলাইট করছি, মানে অন্য জায়গায় আমরা হাইলাইট করি। যেমন এখানে নলেজ শব্দের মধ্যে ডিও সাইলেন্ট, আমরা ডিটা কিন্তু কালো কালি দেই নাই, কারণ আমাদের নজর ওই দিকে না, আমাদের নজর এই দিকে। এইভাবেই এগুলাকে কালার কোডিং করা হয়েছে আর কি। আচ্ছা, কিভাবে পড়বেন? হুবহু দিবেন, ভয়েস দিবেন। শব্দের শুরুতে কে এন থাকলে কে সাইলেন্ট, যেমন নক। বানান করবেন, বানান করতে হবে। হ্যাঁ, বানান করবেন। কে এন ও সি কে নক, কে এন আই এফ ই নাইফ, কে এন ডাবল ই নি। এভাবে শেষ পর্যন্ত বানান করবেন আর বাংলা উচ্চারণ করবেন। আর বড় শব্দগুলা আপনি চাইলে ভেঙে ফেলেও বানান করতে পারেন। কে এন ও ডাব্লিউ, নো। এল এ এল ই ডি জি ই, লেজ, নলেজ। দেখেন অরিজিনালি কিন্তু নলেজ, কিন্তু আপনি চাইলে নলেজও বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর দেখেন কনসোনেন্ট এল এর ধরাবাঁধা কোনো রুল নাই, জাস্ট যা আছে তাই মুখস্থ করবেন। হাফ কাপ, তারপর কাম, বাম, পাম, টক, ফোক, ওয়াক, উড, শুট, কুড, চক, ইয়োক, স্যামন, এবং বানান করে ভয়েস গুলো দিবেন। আচ্ছা, সাইলেন্ট এম যুক্ত একটা শব্দ আছে, নিমোনিক। আচ্ছা, তারপর দেখেন এখানেও আমার টাইপিং মিস্টেক, এখানে হবে শেষে। একটু ভালো মতোই লিখি। কি হবে এখানে? শেষে শব্দের, শেষে শব্দের শেষে এম এন থাকলে, স্ক্রিনশট দেন। শব্দের শেষে এম এন থাকলে এন সাইলেন্ট। শব্দের শুরুতে পি এস পি টি পি এন থাকলে, মানে সাধারণত শব্দের শুরুতে
কিন্তু দেখেন এটা কিন্তু শব্দের শেষে আসছে। ভাই ওই ঝামেলা আসার জন্যই ব্রেকেট দিছি, নাতে তো দিতাম না। ব্রেকেটটা আমি কেন দিই, সেকশন 5-এ কেন দিছিলাম ব্রেকেট? যেগুলোর মধ্যে একটু ঝামেলা আছে এবং ভেতরের ব্যাপারগুলো বোঝা লাগবে। এগুলো যদি ভাঙ্গে ভাঙ্গে উচ্চারণ করতে পারবেন করবেন, না পারলে পুরোটা একবারে উচ্চারণ করে দিবেন। হ্যাঁ, এ বি সি ডির মতো শেষ পর্যন্ত পড়ে একবার উচ্চারণ করে দিবেন। আরো যেসব শব্দে পি সাইলেন্ট থাকবে, যেমন কাবোর্ড, রাসবেরি, কু, ফোর, এখানে এসটাও কিন্তু সাইলেন্ট। ওকে, তারপর দেখি সাইলেন্ট এস এ ধরা বাঁধার কোনো রুল নাই। ডেব্রি, বর্জুয়া, আইল, আইল, আইল্যান্ড। তারপর শব্দের শেষে টি সি এইচ থাকলে টি সাইলেন্ট। আচ্ছা, তারপর শব্দের শেষে এস টি ই এন থাকলে টি সাইলেন্ট। আচ্ছা, তারপর দেখি শব্দের শেষে এস টি এল ই থাকলে টি সাইলেন্ট। ক্যাসল, হাসল, হুইসল। তারপর আরো যেসব শব্দে টি সাইলেন্ট, যেমন ক্রিসমাস, মর্গেজ, অ্যাজমা, সফেন, বুফেই বাফেই দুটাই হয়, প্যালেই, গুরমেই, অফেন, অফটেন, দুই ভাবে পড়া যাবে। আচ্ছা, তারপর খেয়াল করেন যে সাইলেন্ট এক্স যুক্ত একটি শব্দ, মানে এক্স আসলে সাইলেন্ট ওইভাবে পাওয়া যায় না একদমই, যেমন ফৌ, এক্সটা সাইলেন্ট। আচ্ছা, তারপর সাইলেন্ট জেড যুক্ত তিনটি শব্দ, যেমন সেই, লেসিফেয়ার, রন্ডেভু। যেমন এটা যখন বাড়ির কাজ দিবেন, দেখেন খেয়াল করেন, এটা যখন বাড়ির কাজ দিবেন, হ্যাঁ, আছে কিন্তু রেন্ডেভু, রেন্ডেভু না রন্ডেভু। ভাই এগুলো কোনো ব্যাখ্যা নেই। কারণ এই শব্দগুলা এই অন্য কোনো জায়গা থেকে জন্ম নিয়ে ইংলিশে ঢুকছে, এগুলোর পিছনে অনেক প্যাচ আছে। রন্ডেভু বাস এভাবে পড়বেন। কিভাবে বানান করবেন? RENDE ZVOUS, রন্ডেভু। মানে লেটার গুলো এমনি করে পড়ে যাবেন, তারপর উচ্চারণ করবেন। অন্ততপক্ষে আজকের ক্লাসে মানে এই সুযোগটা আপনাদেরকে দিব, সমস্যা নেই। জি, হোমওয়ার্ক জমা দিবেন 16 তারিখ সোমবার দুপুর 3টা পর্যন্ত। 16 তারিখ সোমবার দুপুর 3টা পর্যন্ত এই সময়ের মধ্যে হোমওয়ার্ক জমা দিবেন। আর আপনাদের অনেকের রোল নাম্বার নাই। হ্যাঁ, রোল নাম্বার নাই। তো আপনারা মানে এই মানে হটলাইনে যোগাযোগ করে রোলটা নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আসবেন। জি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এ পর্যন্তই। সাইলেন্ট লেটারের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, সাইলেন্ট কনসোনেন্ট ইন ওয়ার্ডস, এটা আমরা শেষ করলাম। ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা সাইলেন্ট ভাওয়াল ইন ওয়ার্ডস এই টপিকটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ক্লাসের ভিডিওটা ভালোভাবে দেখবেন, বাড়ির কাজ শেষ করবেন, প্র্যাকটিস করবেন অনেক। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।